So before the class test examination, that is আপনাদের সানডেতে, you know that you have your class test. So এটার আগে হচ্ছে কি আমাদের আজকে লাস্ট ক্লাস। আমাদের সানডে ক্লাসটা যেহেতু মর্নিং এ, এটা একটু বলে দিই। আমাদের এখন মর্নিং এ সবারই দেখা যায় একটু টাইম লাগছে যেতে, যেহেতু জ্যাম হয় ইউনিভার্সিটির সামনে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা হবে যে আমি যেটা কোশ্চেন করেছি সেটাতে আমার 40 মিনিটস এর মতো টাইম লাগবে। তো সকালে এক্সাম হচ্ছে, এই কারণে হচ্ছে গিয়ে কোনোভাবে এক্সাম পেছানোর কোনো পসিবিলিটি নাই। এবং মর্নিং এ আমাদের যে টাইমটা দেওয়া আছে ওই টাইমে, মানে আমাদের ক্লাস টাইম যেটা, সেই টাইমে ইনশাল্লাহ আমাদের সিটিটা হয়ে যাবে। আর এবার আসি হচ্ছে গিয়ে আপনাদের ইয়ার আর হলো আপনাদের ফাইনালের সিলেবাসটা নিয়ে একটু কথা বলবো আজকে। সিটি সিলেবাস নিয়ে তো অ্যাজ ওয়েল অ্যাজ কথা বলবো। ফাইনালে আমাদের আর কতটুকু আমরা পড়বো সেটা একটা আইডিয়া দেবো। আমরা ফাইনালের জন্য আর একটা টপিক আমরা বাকি আছে আমাদের, এটা আজকে আমরা স্টার্ট করব। দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ লোকাল গভর্নমেন্ট সিস্টেম ইন বাংলাদেশ। এটাকে এই নামে আমরা বলি, যে লোকাল গভর্নমেন্ট সিস্টেমটা যেটা আছে সেটা অ্যাকচুয়ালি কেমন সেটা সম্পর্কে আমরা এখানে জানবো। এই আর হচ্ছে কি আর কিছু আমাদের বাকি নেই টপিকের মধ্যে, আমরা সবই শেষ করে ফেলেছি আমাদের সিলেবাসে যা যা দেওয়া ছিল। আর হলো গিয়ে আমাদের যদি কোনো কারণে টপিক নিয়ে বুঝতে অসুবিধা হয়, ফিল ফ্রি টু শেয়ার। কম্পারেটিভে কিছু রেকর্ডেড ভার্সন ক্লাস আছে, আমি সেক্ষেত্রে সেটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। মানে আগে প্রিভিয়াসলি আমি নিয়েছি এরকম কিছু রেকর্ডেড ভার্সন ক্লাস আছে, একদমই হচ্ছে কম্পারেটিভ ইয়াগুলোই। কারণ হচ্ছে যে আমি চাচ্ছি যে এবার আপনারা সবাই পাশ করে যান। কথা হচ্ছে এইটা, যাতে কোনোভাবে আমাদের কারুর আমরা যাতে এটাতে ফেল না করি, কারণ এই কোর্সটা আর অফার হবে না। তো আমি চাই যে আপনারা অ্যাটলিস্ট পাশ করে যান, এটাই হচ্ছে আমার কথা। তো শুরু করি আজকে। আমরা লাস্ট টপিক যেটা আমরা স্টাডি করেছি, আমরা সিটি সিলেবাসটা বলি না, ইয়া। আচ্ছা, সিটি সিলেবাসটা হচ্ছে কি আমরা মিটামের পরে হচ্ছে শুরু করেছিলাম মোনার্কি দিয়ে। সো মোনার্কি ভার্সেস ডিক্টেটরশিপ। ডিক্টেটরশিপের ব্যাড ফর্মটা হচ্ছে ফ্যাসিজম, এটা একসাথেই চলে আসে। সো মোনার্কি ভার্সেস ডিক্টেটরশিপ, এটা থেকে এটা হচ্ছে কি একটা টপিক। সেকেন্ড টপিকটা হচ্ছে ডেমোক্রেসি। হ্যাঁ, মোনার্কি ভার্সেস ডিক্টেটরশিপে আমরা কি কি টপিক কভার করব সেটা যদি চান আমি কোশ্চেন গুলো বলছি, একটু লেখেন। আমাকে কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি Yes, ম্যাম। ma'am. আচ্ছা, মোনার্কি ভার্সেস ডিক্টেটরশিপে আমরা প্রথমে পড়বো হচ্ছে গিয়ে ডিফারেন্ট টাইপস অফ মোনার্কি। দ্যাট ইজ আমরা মোনার্কিকে যে দুই ধরনের দেখেছিলাম সেটা নিয়ে আমরা আলোচনা করবো। দাঁড়ান আমি স্লাইডটা ওপেন করছি, একটা স্লাইড আছে। আমরা ডিফারেন্ট টাইপস অফ মোনার্কি দেখেছিলাম, মানে মোনার্কি ডেফিনেশনের পরে আমরা দেখেছিলাম দেয়ার আর টু টাইপস অফ মোনার্কি। নাম্বার ওয়ান ইজ আপনার হচ্ছে কি রেস্ট্রিক্টেড অর পিওর, যেটাকে আমরা বলছি, সরি পিওর আর সিম্বলিক যে মোনার্কি আমরা যেটা বলছিলাম, যে এটা একদমই মোনার্কি বলতে আমরা যেরকম বুঝি যে একজনের শাসন, ঠিক সেই জিনিসটা আমরা এখানে দেখতে পারবো। তো সেটা ছিল। আর একটা ছিল হচ্ছে গিয়ে আপনার রেস্ট্রিক্টেড বা কনস্টিটিউশনাল মোনার্কি, যেখানে মোনার্কিটা সরাসরি আমাদের অ্যাপ্লাই হয় না, বাট আপনাদের যেটা হয় যে আপনার আহ এখানে যেটা হয় যে আমরা হচ্ছে একটা অ্যাপ্লাইড ফর্মে, অর্থাৎ লিমিটেড আকারে আমরা হচ্ছে কি মোনার্কিটাকে এখানে হচ্ছে আপনার ইন্ট্রোডিউস করে দিই। এরকম যেটাতে হয় সেটাকে আমরা বলছিলাম হচ্ছে গিয়ে আপনার রেস্ট্রিক্টেড, সরি, কনস্টিটিউশনাল মোনার্কি। সো প্রথমে আমাদের যে টপিকটা কভার হবে দ্যাট ইজ টাইপস অফ মোনার্কি, যেটা আমাদের স্লাইডেও এইভাবে সিরিয়ালি দেওয়া আছে। দেখবেন যে মোনার্কি, যে আমি মোনার্কি ডেফিনেশন দিয়েছি ইনফ্যাক্ট ক্লাসে। তো সেটার পরে কিন্তু দেখবেন যে আমি দুটো টাইপস নিয়ে কথা বলেছি, পিওর সিম্বলিকটাও যেটা, দেন হচ্ছে গিয়ে রেস্ট্রিক্টেড যেটা। পিওর সিম্বলিকটা অনেক সময় ক্রাউন রিপাবলিকও বলা হয়। আপনি ক্রাউন রিপাবলিক বললে আপনি একটা জিনিস বুঝবেন। রেস্ট্রিক্টেড মোনার্কিকে আমরা অনেক সময় কনস্টিটিউশনাল মোনার্কি বলি, অনেক সময় পার্শিয়াল মোনার্কি বলি, যেই নামেই ডাকি না কেন সেম জিনিসটা। এরপর ছিল ডিক্টেটরশিপ। ডিক্টেটরশিপ একই রকম, ডিক্টেটরশিপের কোনো ক্লাসিফিকেশন ছিল না, ওয়ান ম্যান রুল যেটাকে বলে। অর্থাৎ কোনো একটা পলিটিক্যাল পার্টি, কোনো একটা স্পেসিফিক পার্সন, কোনো একটা গ্রুপ অফ পিপল বা কোনো একটা অর্গানাইজেশন যখন একটা দেশের সুপ্রিম পাওয়ারটাকে হোল্ড করে, দ্যাটস কল ডিক্টেটরশিপ। অ্যান্ড দ্য ব্যাড ফর্ম অফ ডিক্টেটরশিপ ইজ ফ্যাসিজম, অর্থাৎ যেখানে আপনার আহ ইয়া যেটা থাকে না, যেটাকে বলা যায় যে বেসিক রাইটস গুলো হচ্ছে সার্ভ হবে না, এই ধরনের এই ধরনের আপনার গভর্নমেন্ট সিস্টেমটাকে আমরা বলছিলাম হচ্ছে ফ্যাসিজম। অর্থাৎ ডিক্টেটরশিপের এই পার্টটাকে আমরা বলছিলাম হচ্ছে ফ্যাসিজম। অনেকে বলে ফ্যাসিজম জিনিসটা বুঝছিলাম, তো এটা হচ্ছে এইভাবে আছে। এরপরে প্রশ্নটা হচ্ছে গিয়ে যে ফ্যাসিজম নিয়ে প্রশ্ন কি হতে পারে। দেখবেন যে ফ্যাসিজম নিয়ে আমি ক্লাসে একটা প্রশ্ন পড়িয়েছিলাম যে হোয়াটস ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য ফ্যাসিজম এন্ড রাইট ডাউন সাম নেগেটিভ পার্ট অ্যাবাউট ইট। হ্যাঁ রেদওয়ান, কোশ্চেন নিব, বলেন।
ম্যাম আমি শিওর না এটা জাস্ট আমার প্রবলেম কিনা, হুম। বাট মেবি আপনার কথাটা মাঝে মাঝে মনে হচ্ছে যে অনেক দূর থেকে আসতেছে। দিনে এমন ঢেউ খাওয়া হয় যে আচ্ছা, একটু দাঁড়ান, আমি বুঝতে পেরেছি, মাইক্রোফোনটা ঠিক করে নিই। ওই আমার রুমটা হচ্ছে রোড সাইডে, তো বাসাটা হচ্ছে এখন রোড সাইডে, কারণে এই শব্দটা অ্যাভয়েড করার জন্য আমি একটু দূরে বসে আছি। সেই কারণে যেটা হচ্ছে যে এই দাঁড়ান। আচ্ছা, আই হোপ এখন ঠিক হবে আর ঝামেলা হবে না, আমি চেষ্টা করছি। আচ্ছা, তো ডিক্টেটরশিপ আর মোনার্কি ফার্স্টে আমরা কি পড়বো, এতে ডেফিনেশন পড়বো এবং এটার টাইপস পড়বো। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। সেকেন্ড হচ্ছে এখান থেকে একটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে হোয়াট ইজ ফ্যাসিজম বা হোয়াটস ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ফ্যাসিজম। ফ্যাসিজমটা নিয়ে আমরা এখন খুব এমফাসাইজ করছি, বিকজ আমরা যেহেতু ফ্যাসিজমটা ফেস করে আসি, এই কারণে। সো হোয়াটস ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ফ্যাসিজম এন্ড হোয়াট আর দ্য নেগেটিভ সাইড অফ ইট। সো এই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফ্যাসিজমের ডেফিনেশন। আমি এটা বলেছিলাম যে এটা ওপেন বুক, অর্থাৎ যদি আপনি অনলাইন কন্টেন্ট থেকে নিতে পারেন, জাস্ট ফ্যাসিজমের ডেফিনেশন লিখবেন আপনি যেভাবে বুঝবেন, ইনফ্যাক্ট সেভাবে লিখলেই হবে। শুধু এটুকু বোঝাতে পারলেই হলো, ওয়ান ম্যান শো, দেয়ার উইল বি ওয়ান ম্যান শো এন্ড দিস ইজ দ্য ডেভিয়েটেড ফর্ম অফ ডিক্টেটরশিপ। ডিক্টেটরশিপটা ব্যাড ফর্মে যেখানে আমরা রান করে থাকি সেটাকে আমরা কিন্তু ফ্যাসিজম বলে থাকি। যেটুকু এই দুটো বেশি মেনশন করতে পারলে ফ্যাসিজমের ডেফিনেশন চলে আসে। আর নেগেটিভ সাইড অফ ফ্যাসিজম তো বুঝতেই পারছেন, আপনার ফ্রিডম অফ স্পিচ থাকে না, আপনার বেসিক রাইটস থাকে না, আপনার ফান্ডামেন্টাল নিডস ফুলফিল হয় না, কারাপশন বেড়ে যায়। আর তারপরে হচ্ছে দেশে হচ্ছে কি গৃহযুদ্ধের মতো একটা গৃহযুদ্ধ মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, অর্থাৎ আমরা পলিটিক্যাল আনস্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল আনস্টেবিলিটি দেখি। তারপরে হচ্ছে গিয়ে আমাদের দেশে যে হচ্ছে গুম খুম অরাজকতা, অর্থাৎ আহ, আহ, কি বলা যায়, ক্রাইম, ক্রাইম ফর দ্য ল্যাক অফ ল, এই ধরনের যে আমরা বলি, সেই ধরনের সিচুয়েশন অ্যারাইজ হয়। সো দিজ আর সাম নেগেটিভ সাইড অফ ফ্যাসিজম, যেটা আপনারা এক্সপ্লেন করবেন। এই প্রশ্নটা আমি বলেছি এটা স্লাইডে নাই, বাট এইটা আমরা নিজেরা মেক করবো। সো মেক শিওর দ্যাট এই কোশ্চেনটা আপনি লিখেছেন। তাহলে প্রথমে হচ্ছে আমরা মোনার্কি ডিক্টেটরশিপ থেকে পড়বো হচ্ছে দুটো ডেফিনেশন, দুটো ক্লাসিফিকেশন। ডিক্টেটরশিপের কোনো ক্লাসিফিকেশনে মোনার্কিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, এই দুটো ক্লাসিফিকেশন গুলো। নেক্সট হচ্ছে, আমি এই জায়গাটা একটু পরে আসবো। তারপরে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি এটা বলেই দিচ্ছি, আমি এটা পরীক্ষায় দিব। এটা হচ্ছে কি, ডেভেলপ দ্য লিস্ট অফ কারেন্ট মোনার্কিজ। আমরা যদিও মনে করি যে কারেন্টলি মোনার্কি মনে হয় নাই, বাট মোনার্কি, এবং এটাকে আমরা একটা একটা এরিয়া ওয়াইজ আমরা এটাকে ক্লাসিফাই করেছি। আবারও বলছি, এটা কিন্তু এরিয়া ওয়াইজ ক্লাসিফাই করেছে। তো আমরা এখানে পাঁচটা টাইপ লিখেছিলাম: কমনওয়েলথ রিলাম, ইউরোপিয়ান মোনার্কিজ, ইউরোপিয়ান কনস্টিটিউশনাল মোনার্কিজ। কালকে দেখবেন যে আপনারা যখন প্রেজেন্টেশন দিচ্ছিলেন, আমি অনেকের কাছে বলছি আপনি এখানে কনস্টিটিউশনাল মোনার্কি আছে খেয়াল করেন। ওই যে এই জিনিসগুলো কিন্তু আমরা করে ফেলেছি। আচ্ছা, তারপরে আমরা আসবো হচ্ছে গিয়ে আপনার তারপরে ছিল ইসলামিক মোনার্কি, যেটাকে আমরা পিওর মোনার্কি বলে থাকছি, যেখানে কিং বা কুইন বা মোনার্কি যে পাওয়ার প্র্যাকটিস যেটা, সেটা আমরা দেখছিলাম। তারপরে ছিল হচ্ছে ইস্ট এশিয়ান মোনার্কি, ইস্ট এশিয়াতে যে কান্ট্রি গুলো আছে সেখানেও মোনার্কি প্র্যাকটিস হচ্ছে। তো তারা কিভাবে মোনার্কিটা প্র্যাকটিস করছে আমরা সেটা ওখানে দেখেছিলাম। লাস্টে আমার ছিল আদার মোনার্কি, যেখানে হচ্ছে আপনার ভ্যাটিকান সিটি সহ কিছু কান্ট্রি আছে যেখানে তারা মোনার্কি ফলো করছে, বাট মোনার্কিটা কোনো রুলস এর মধ্যে নাই। রুলস এর মধ্যে নাই বলতে এখানে অনেকটা এরকম বোঝায় যে এখানে তাদের যে মোনার্কিটা প্র্যাকটিস হচ্ছে, এখানে কোনো কিং বা কুইন আমার এখানে পাওয়ারে আসে না, বা কোনো মোনার্ক আমার এখানে পাওয়ারে আসে না। এখানে হচ্ছে কোনো কোনো রিলিজিয়ন থেকে কোনো একটা রিলিজিয়াস পার্টির যিনি head, তিনি ক্ষমতায় চলে আসেন, এরকম একটা ঘটনা কিন্তু আমরা এখানে দেখতে পাই। এরকম একটা ঘটনা এখানে হয়। তো এটাকে আমরা বলছিলাম হচ্ছে গিয়ে আদার মোনার্কির মধ্যে নিয়ে আসেন। যেমন আমরা ভ্যাটিকান সিটিকে নিয়ে আসলাম, তারপর লিসেথো। লিসেথো হচ্ছে আফ্রিকা, সাউথ আফ্রিকার ভিতরে একটা ছোট্ট কান্ট্রি। লিসেথোতে যেটা হয় যে ওরা ওদের সিটিজেনদের থেকে একজনকে ইলেক্ট করে, এবং সে নেক্সট 2 ইয়ার্স এর জন্য হচ্ছে আপনার কিং, মানে অ্যাজ এ ডিক্টেটর বা অ্যাজ এ কিং বা অ্যাজ এ মোনার্ক হচ্ছে গিয়ে সার্ভ করে। তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা ওখান থেকে পেয়েছিলাম। তো এই জায়গাগুলোতে আমরা কিন্তু স্টাডি করব। তো লিস্ট অফ কারেন্ট মোনার্কিজ, এটা আমি বলে দিলাম, ইটস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রম হিয়ার। দেন আমরা পড়েছিলাম হচ্ছে ডেভেলপ সাম
পজিটিভ এন্ড নেগেটিভ সাইড অফ ডিক্টেটরশিপ এন্ড মোনার্কি। অ্যাজ ফার আই রিমেম্বার, এইটারও আমি পয়েন্ট গুলো ক্লাসে বলে দিয়েছি, তাই না? পয়েন্টস গুলো দিয়েছি, এবং পয়েন্টস গুলো যখন আপনারা নোটটা মেক করবেন তখন নোটে কি কি প্রম্পট দিবেন সেটাও বলে দিয়েছি, দিয়েছি না? জি ম্যাম। জি ম্যাম। চারটা পাঁচটা করে পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড বলেছিলাম। এই কোশ্চেনে অ্যান্সারটা করে দেওয়ার রিজন আছে, যদি প্রশ্ন হয় যে ডেসক্রাইব দ্য নেগেটিভ সাইড অফ ডিক্টেটরশিপ দিতে পারবেন, বা মোনার্কি সেটা লিখতে পারবেন। প্লাস একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখানে, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বিটুইন মোনার্কি এন্ড ডিক্টেটরশিপ। কোশ্চেনটা আবার লেখেন, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বিটুইন মোনার্কি এন্ড ডিক্টেটরশিপ, সরি, compare and contrast between monarchy and dictatorship. compare and contrast between monarchy and dictatorship, তুলনামূলক আলোচনা যে কথাটা আমরা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আপনার এই জায়গাটাতে আমরা দেখবো তুলনামূলক আলোচনাটা কিরকম। তুলনামূলক আলোচনাটা হচ্ছে অনেকটা এরকম যে আপনি আপনার হচ্ছে গিয়ে, যদি আমরা বুঝতে পারছি যে মোনার্কি আর ডিক্টেটরশিপটা একই রকম কিছু একটা সরকারের ব্যবস্থা, কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে আপনার এই ক্ষেত্রে দুইটার ভালো দিকগুলো, মানে সিমিলারিটিস নিয়েও আপনি তুলনামূলক আলোচনা করতে পারেন, আবার ডিসিমিলারিটিস নিয়েও কিন্তু আপনি এখানে আলোচনা করতে পারবেন। এইরকম একটা বিষয় এখানে কিন্তু কাজ করবে। তো সিমিলারিটিসও যেমন আমি এখানে আনবো, তেমনি এখানে কিন্তু আমরা ডিসিমিলারিটিসও আমরা এখানে আনবো। So, দুইটাই আমরা এখানে হচ্ছে গিয়ে আমরা কম্পেয়ার করবো, সেটাকে আমরা বলছিলাম যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বিটুইন। এই কোশ্চেনটা আমি দিতে পছন্দ করি, কারণ হলো এটা খুবই ইজি। মানে ইজি বলতে বুঝে, যেহেতু আলোচনা করতে বলে, so আপনি বলতেই পারেন যে মোনার্কিতেও একজনের রুল চলছে, ফর এক্সাম্পল ডিক্টেটরশিপ একজন, but in monarchy it comes from a royal family and in dictatorship it comes from anywhere। এরকম তো দুইটা একই পার্থক্য যে বলতে হবে এরকম বিষয়টা হয়। তো অনেক ক্ষেত্রে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্টটাকে আমি চাই, তো কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট নিয়েও কিন্তু এখানে আলোচনা হবে। আবার পজিটিভ সাইড নিয়েও একসাথে বলা যায়, যেমন মোনার্কিতেও খুব ফাস্ট আপনার ডিসিশন মেকিং হয়, ডিক্টেটরশিপেও থাকে, এটা নিয়েও কথা। তো দ্যাটস অল ফ্রম মোনার্কি এন্ড ডিক্টেটরশিপ। এই টপিক গুলো নিয়ে আমরা ভালোভাবে পড়বো, তাহলে আমাদের দেখা যায় যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ডিসঅ্যাডভান্টেজেস অফ মোনার্কি যদিও আপনাদের স্লাইডে এটা দেওয়া আছে, আমরা আপাতত আর এখান থেকে পড়বো না, কারণ হচ্ছে কি আমি যেহেতু এটার একটা নোটস অলরেডি দিয়ে দিয়েছি, তো আমরা ওখান থেকেই হচ্ছে গিয়ে পড়বো। এরপরে আমরা যে টপিকটা পড়েছিলাম দ্যাট ইজ ছিল হচ্ছে আমাদের ডিক্টেটরশিপের পরে আমরা চলে আসছিলাম হচ্ছে গিয়ে আপনার ডেমোক্রেসি। ডেমোক্রেসি স্লাইডটা ওপেন করছি। ম্যাম 2 চ্যাপ্টারে সিটি হবে? হ্যাঁ, ডেমোক্রেসির পুরোটা হবে না, যেটুকু হবে আমি সেটা বলেও দিব আজকে। ইনফ্যাক্ট পুরোটা নাই, ডেমোক্রেসি আমি এখনো পুরোটা শেষও করি নাই, ডেমোক্রেসি পুরোটা আসবে না। প্রথমে আমরা ডেমোক্রেসি থেকে কোশ্চেন গুলো কি কি আমি আগে এটা একটু বলে দিই। ডেমোক্রেসির হচ্ছে 4টা কোশ্চেন। ডেমোক্রেসির ডেফিনেশন এন্ড এর ক্লাসিফিকেশন আমরা দেখেছিলাম যে ডেমোক্রেসি কি, যে যেখানে রুল অফ পিপল বা অনেক মানুষের ক্ষমতাটার প্রতিফলন হয়, সবার ওপিনিয়নটাকে আমরা এখানে প্রাধান্য দিয়ে যে সরকারটাকে নির্বাচিত করি, এই প্রসেসটাকে আমরা বলছিলাম হচ্ছে কি আপনার ডেমোক্রেসি। ডেমোক্রেসিতে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে ডেমোক্রেসিতে আমরা দুই ধরনের ডেমোক্রেসি দেখেছিলাম, ডিরেক্ট ডেমোক্রেসি আর ডিপ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। ডিরেক্ট ডেমোক্রেসি যেখানে সরাসরি জনগণ ক্ষমতা অংশগ্রহণ ম্যাম করবে। জি বলেন। যেখানে সরাসরি সরকার অংশগ্রহণ হ্যাঁ ইসাক, আমার ভয়েসে প্রবলেম? ম্যাম ম্যাম সিটি কবে হবে? সিটি হচ্ছে সানডেতে নিব, আমাদের যেহেতু শনিবারে ক্লাসটা আজকে আমরা অনলাইনে নিচ্ছি, সিটিটা সানডেতে। সানডে আপনাদের ক্লাস হচ্ছে মর্নিং এ ওকে ম্যাম। 8:30 তে ক্লাস। এই জন্য আমি একটু বলেও দিচ্ছি, আমাদের এখন 8:30, আমার তো 8:30 তে আরো 2 দিন ক্লাস থাকে। আমি এই উইকে প্রতিদিনই আমার লেট হয়েছে, ইউনিভার্সিটিতেই দেখা যায় যে 10 মিনিটস লেটেও আসি। তো ওই ক্ষেত্রে বলে দিচ্ছি, আমরা যদি দিন 20 মিনিটস লেটে 9টার সময় যদি আমাদের বাস ইউনিভার্সিটিতে আসে, তা আমাদের সিটি হবে। কারণ হলো আমার যে কোশ্চেন আমি করেছি এটা 40 মিনিটস, ম্যাম 40 মিনিটের পরীক্ষা, তো তো হয়ে যাবে, আপনি পারবেন দিতে।
তো চলে আসি, তারপরে হচ্ছে তাহলে ডেমোক্রেসিতে পড়বো হচ্ছে ডেফিনেশন অফ ডেমোক্রেসি অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে কি দুই ধরনের। আচ্ছা, তারপরে ছিল হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ডেমোক্রেসি। এই জায়গায় আমি কিন্তু ক্লাসে একটু কারেকশন দিয়েছিলাম, স্লাইডে আমি 6টা ক্যারেক্টারিস্টিক্স আছে, আমি কিন্তু ক্লাসে 8টা ক্যারেক্টারিস্টিক্স দেখিয়েছি, এখন এটা আরো আপডেটেড হয়েছে। ম্যাম কি বলেন রিদওয়ান, বলেন। ম্যাম কথাগুলো আটকে আটকে আসতেছে ম্যাম, কথাগুলো আটকে আটকে আসতেছে। ম্যাম কথা আটকে আটকে আসতেছে। ম্যাম আরেকটা কথা ম্যাম, যে ম্যাম প্রেজেন্টেশনের সাইডে প্রেজেন্টেশনের সাবমিটের যে এটা ওখানে যায় না। বুঝি নাই মাহিন, কথাটা আমিও শুনি না, আমার নেটওয়ার্ক একটু ফল করেছে, আবার যদি একটু কষ্ট করে বলতেন। ম্যাম আপনি যে প্রেজেন্টেশনে সাবমিট করতে হবে ওটা ওটা একটু মানে টাইমটা একটু বাড়ায় দিলে ভালো হয় আর কি। আচ্ছা, দিতে পারেননি এখন? ওটা কি ক্লোজ হয়ে ম্যাম গেছে? নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব করতেছে আপনার। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, চেষ্টা করছি এটাকে হচ্ছে ম্যাম মোবাইল। আজকে রাত 12টা বাসায় পর্যন্ত ওটা কাজ সময় হচ্ছে ছিল। অনেক। ওটার ডেট, ওটার কি টাইম হচ্ছে গিয়ে চলে গিয়েছে এরকম কিছু? হ্যাঁ ম্যাম, ওটা কি টাইম ম্যাম চলে গেছে, ওটা ওটা মানে হচ্ছে সাবমিট আজকে রাত করছি কিন্তু হ্যান্ড ইন হচ্ছে না, একটু আচ্ছা ঠিক টাইমটা আছে, বাড়াইলে ভালো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আজকে ফার্স্টে ফ্রাইডে পর্যন্ত টাইম দিয়ে দিন, ওকে ম্যাম। ফ্রাইডে পর্যন্ত টাইম দিন। ঠিক আছে, তো যেটা বলছিলাম, তারপরে সেকেন্ড যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা ছিল, দ্যাট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডেমোক্রেসি। আবারও বললাম, স্লাইডে আমি 6টা ক্যারেক্টারিস্টিক্স দিয়েছি, আপনি যদি পরীক্ষা 6টা দেন তার মানে কিন্তু অ্যান্সার, এই জন্যই বলছি। স্লাইডে আমার দেওয়া আছে যেহেতু 6টা, আপনি হয়তো 6টাই পড়ে আসবেন, এই কারণে বলে দিলাম যে না 6টা না, আমরা পড়বো হচ্ছে গিয়ে 8টা, যে 8টা আমি ক্লাসে দিয়েছি। ক্লাসে ওই দিন ম্যাক্সিমাম স্টুডেন্টই ছিলেন, তারপরে অন্যদের কাছে নোটটা নিয়ে নেবেন, কিন্তু ওই 8টা ক্যারেক্টারিস্টিক্স দিয়ে পড়তে হবে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স এর কি পয়েন্টস দিয়ে দিয়েছি, মানে কি পয়েন্টস এর পরে ওটার একটা দুটো প্রম্পট দিয়ে দিয়েছি যে এটার এক্সপ্লানেশনে কি বুঝেছে। ফর এক্সাম্পল, যেখানে রুল অফ ল, এখানে কিন্তু আমি বলে দিয়েছি যে রুল অফ ল মিনস হচ্ছে রুল, ল ইজ ইকুয়াল ফর এভরিওয়ান। দেন হচ্ছে মেজরিটি রুল, মাইনরিটি রাইটস, এখানে কি ছিল যে majority people will rule, but rights will be preserved for everyone. That means the minor will get the rights too. So এই যে এই কথাগুলো, এই প্রম্পট গুলো দিয়ে অ্যান্সার করলে আপনাদের অ্যান্সারটা হবে। এরপরে আজকে যে টপিকটা আমি পড়াবো, যেটা আমার ইয়াতে আসবে না, এটা কি বলা যায়, আপনার হলো সিটিতে আসবে না, দ্যাট ইজ দ্য পজিটিভ সাইড অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসি কিন্তু অনেক ভালো দিক আছে, যে কারণে আমরা সবাই এটাকে পছন্দ করি। হ্যাঁ, যেটাকে আমরা বলি হচ্ছে দ্য এসেনশিয়াল মেরিটস অফ ডেমোক্রেসি, ভালো দিকগুলো যেটা। এই ভালো দিকগুলো নিয়ে আমি এখনো আলোচনা করি নাই ডেমোক্রেসির, ইনফ্যাক্ট খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করে নিই। তো প্রশ্নই হয় হচ্ছে 4টা জায়গা থেকে, ডেফিনেশন ওর ক্লাসিফিকেশন, সেকেন্ড হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, থার্ড হচ্ছে পজিটিভ, ফোর্থ হচ্ছে নেগেটিভ সাইড। সো থার্ড এন্ড ফোর্থ যে কোশ্চেনটা, যেটা পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড, এটা আমি সিটিতে প্রশ্ন করবো, এটা আমাদের ফাইনালের জন্য। তো ডেমোক্রেসি থেকে 4টা টপিক করলেই হবে, 4টা টপিকের প্রত্যেকটাই কিন্তু জি বলেন। ম্যাম প্রথম কোশ্চেনটা কি বললেন? প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে ডেফিনেশন, মানে ডেফিনেশন অফ ডেমোক্রেসি, আর এটা হচ্ছে ক্লাসিফিকেশন, যে দুইটা হয় না, রিপ্রেজেন্টেটিভ আর ডিরেক্ট ডেমোক্রেসি, এই দুইটা। আর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য বা ফিচার, যেটা যে 8টা বৈশিষ্ট্য পড়ছেন, এই দুটো হচ্ছে সিটির জন্য পড়বেন। বাকিগুলো হচ্ছে গিয়ে আমরা ফাইনালের জন্য, বাকি যে দুটো টপিক থাকবে সেটা আমরা ফাইনালের জন্য। তো বাকি টপিকটাতে যাই, আজকে হচ্ছে আমরা পজিটিভ সাইড অফ ডেমোক্রেসি নিয়ে আলোচনা করব, দেন নেগেটিভ সাইড, দেন আমরা চলে যাব হচ্ছে স্ট্রাকচার অফ লোকাল গভর্নমেন্ট সিস্টেম, যেটা যেটা হচ্ছে আমাদের লাস্ট টপিক থাকবে ফাইনালের জন্য। তো যেটা ছিলাম সেটা হচ্ছে কি, ডেমোক্রেসি বলতে আমরা কি বুঝেছিলাম, যে where people will rule, this kind of government system is called democracy, and under democracy people have the right to say about their rights, their basic needs, and their আমি বলবো যে their opinion, everything. So এই কারণে দেখা যায় যে this is the most popular form of government in 21st century.
Most of the cases we have find out there are 13 positive side of democracy. সব মানে আমি মোটামুটি অনেকগুলো ম্যাটেরিয়াল দেখেছি, সব জায়গায় 13টা পজিটিভ সাইড বের করে আনে। তো 13টাই মনে রাখা দরকার নেই, এর মধ্যে থেকে মিনিমাম 5টা মনে রাখবেন পজিটিভ সাইড, যে 5টা আপনি ভালোভাবে পরীক্ষায় লিখতে পারবেন। পরীক্ষায় আসলে 13টা লিখতে হবে এমন কোনো বিষয় নেই, কিন্তু 5-6টা আমি প্রেফার করি। তো 5টা হচ্ছে এনাফ, এটাই বলছেন। 5টা ভালোভাবে যে 5টা মনে রাখতে পারবো, সেই 5টা হচ্ছে গিয়ে আমরা মনে রাখবো। আচ্ছা, প্রথম যে পজিটিভ সাইড অফ ডেমোক্রেসি আছে, দ্যাট ইজ দ্য ইথিক্যাল ডিফেন্স। ইথিক্যাল ডিফেন্স মিনস আন্ডার ডেমোক্রেসি পিপল গেট দেয়ার ওথ। আপনার যেটা মূল্য আছে সেটা কিন্তু ডেমোক্রেসিতে প্রিজার্ভ থাকে। আপনি দেখেন, আপনি একজন ফ্যাসিস্ট সরকারের আন্ডারে ছিলেন, তখন দেখেন যে আপনার যে ওপিনিয়ন আছে বা আপনার মতামতের যে মূল্য আছে সেটা কিন্তু এখানে সেভাবে এমফাসাইজ করা হতো না। বাট আন্ডার ডেমোক্রেসি, আমি ধরে নিচ্ছি যে এখন আমাদের দেশে ডেমোক্রেসি আছে, তো আন্ডার দিস কাইন্ড অফ গভর্নমেন্ট সিস্টেম আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু আমাদের যে ওপিনিয়ন যেটা সেটা কিন্তু বলার সুযোগ পাচ্ছি, বা আমাদের যে রাইটস আছে বা আমরা যেটা চাই সেটা কিন্তু আমরা এক্সপ্রেস করে থাকি এখানে। তো এই জন্য আমরা এখানে বলি যে আন্ডার দিস কাইন্ড অফ গভর্নমেন্ট সিস্টেম উই হ্যাভ দ্য অ্যাকচুয়ালি দ্য ওথ অফ পিপল আর প্রিজার্ভ হিয়ার। সো এটাকে আমরা বলি হচ্ছে ইথিক্যাল ডিফেন্স। সেকেন্ড যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে যে কমন ওয়েলফেয়ার। কমন ওয়েলফেয়ার বলতে বুঝে যে গভর্নমেন্ট এমন ভাবে এখানে রেসপন্স করে সো দ্যাট যে ডেভেলপমেন্টটা হয় ইটস ইকুয়াল ফর এভরিওয়ান। এমন হয় না যে একটা স্পেসিফিক সেক্টরে ডেভেলপমেন্ট হচ্ছে। ডেভেলপমেন্ট বলতে বুঝেছি একটা স্পেসিফিক সেক্টরে মানুষের উন্নয়ন হচ্ছে আর বাকিরা খারাপ থাকছে, এরকম হয় না। লেটস আমি বলি, ধরেন এখন আমাদের দেশে যদি কৃষি খাতের উন্নয়ন হয় বা লেটস সে হেলথ কেয়ার সেক্টরে উন্নয়ন হয়, ইন দ্যাট কেসে সবাই কিন্তু একটা ভালো চিকিৎসা বা ভালো একটা কৃষি সেবা পাবে। তো এই যে এখানে উন্নয়নটা মানে আন্ডার ডেমোক্রেটিক গভর্নমেন্ট, দ্য ডেভেলপমেন্ট ইজ ফর এভরিওয়ান, সবাই এটার ইকুয়াল বেনিফিশিয়ার হচ্ছে। দিস ইজ কল কমন ওয়েলফেয়ার। এটা একটা পজিটিভ সাইড। এটা অবশ্যই ডিক্টেটরশিপে আপনি পাবেন না। ডিক্টেটরশিপে দেখা যাবে যে ডিক্টেটর যে স্পেসিফিক গ্রুপ অফ পিপলকে পছন্দ করে, দে গেট দ্য ডেভেলপমেন্ট অর দে গেট দ্য বেনিফিটস ফ্রম দ্যাট। এই ধরনের ঘটনা ঘটে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমরা বলতে পারি পদ্মা সেতু ইজ এ মানে আমরা বলবো যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা আমাদের রোডস অ্যান্ড হাইওয়েতে এটা একটা বলা যায় যে ট্রিমেন্ডাস একটা সাকসেস। বাট খেয়াল করে দেখেন, আমরা আমরা এই গত সরকারের ক্ষমতায় ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট গুলো হয়েছে কিন্তু দক্ষিণাঞ্চলের দিকে। উত্তরাঞ্চলে কোনো ডেভেলপমেন্ট দেখেছেন? স্পেশালি রাজশাহী ডিভিশনে বড় বড় কোনো মেগা প্রজেক্ট দেখেছেন? দেখবেন যেগুলো কিন্তু কিছু হয় না। বিকজ ধরেন যিনি ডিক্টেটর ছিলেন উনি এই পোর্শনটাই পছন্দ, ওই পোর্শনের পিপলদের পছন্দ, সামহাও তার অপছন্দের জায়গা, তো সে কিন্তু এটা ওইদিকে উন্নয়নের ক্ষেত্রে হাত দেয়। এরকম কথাগুলো কিন্তু আসে ইউজুয়ালি আপনার ডেমোক্রেসি। আচ্ছা, রুল অফ ল, এটা তো আমরা জানি এই ক্যারেক্টারিস্টিক্স এর মতো। দ্যাট মিনস এখানে কিন্তু আইনের শাসন বজায় থাকবে। হ্যাঁ, দ্যাট মিনস এখানে আইন সবার জন্য সমান, এবং আইন দিয়ে আমার যে ফান্ডামেন্টাল রাইটস এবং যেটা হচ্ছে গিয়ে আইন দিয়ে আমার যে জনগণকে ইকুয়ালি ট্রিটেড করার যে প্রসেস যেটা, সেটা কিন্তু এখানে আমার খুবই একসেপ্টেড থাকবে। সো দিস ইজ কল রুল অফ ল। It doesn't mean যে only the rule is equal for everyone. It means also here rule is actually equal বলতে বোঝাচ্ছে, ইকুয়াল বলতে চাচ্ছি না, rule is guaranteed for everyone. Guaranteed means here if someone is guilty, the rule will be as it মানে the rule will be applied upon him as it is. The if for example the president is guilty or the prime minister is guilty, same way the rule will apply for them too. এখানে ডিসক্রিমিনেশনের কোনো সুযোগ আমার এখানে থাকবে না। আচ্ছা, ডেমোক্রেসি যদি প্রপারলি প্র্যাকটিস হয়, মজার বিষয় হচ্ছে গিয়ে ডেমোক্রেসি ইন দ্যাট কেসেস ডেভেলপস দ্য স্পিরিট অফ প্যাট্রিয়টিজম। দেশাত্মবোধটা কিন্তু আপনাকে তুলে ধরে। দেশাত্মবোধটা আপনার হচ্ছে গিয়ে প্রকট হয় যখন খুব প্রপার ডেমোক্রেসির প্র্যাকটিস থাকে। তো এই কারণে আমরা সবসময় বলে থাকি যে প্যাট্রিয়টিজম আর ন্যাশনালিজম ইজ ডেভেলপ আন্ডার দ্য ডেমোক্রেসি। ন্যাশনালিজম বলতে বোঝায় জাতীয়তাবাদ, যে একটা স্পেসিফিক জাতি, এটা প্রত্যেকটা আলাদা আলাদা জাতিসত্তা থাকে বা কালচার থাকে, সেটা ডেভেলপ হয় বা সেটার বোধ যেটা আমাদের, সেটা কিন্তু ডেমোক্রেসি থাকে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করি।
ফিফথ হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটিটাকে এখানে আমরা বলছি রেসপন্সিবল টুয়ার্ডস দ্য পিপল। As the democratic government is elected from the mass people, that's why they are accountable for their every word towards the people. It's called responsible to the people. So তারা যে কোনো কাজ করলে সেটাকে নিয়ে কিন্তু এক্সপ্লেন করতে বাধ্য, যেহেতু অ্যাকাউন্টেবিলিটিটা আমাদের ডেমোক্রেসির ওয়ান অফ দ্য মেজর আপনার হচ্ছে গিয়ে পজিটিভ সাইড। আচ্ছা, পিসফুল চেঞ্জ অফ গভর্নমেন্ট। যদি ডেমোক্রেসি প্রপারলি প্র্যাকটিস হয় তাহলে সেখানে যেটা হবে যে একটা গভর্নমেন্টের পর আর একটা গভর্নমেন্ট, অর্থাৎ একটা গভর্নমেন্টের টেনিউ শেষ হয়ে গেলে then another government, that means from the vote of the people or people যাদেরকে চাচ্ছে সেখান থেকে অবশ্যই হবে, সেখান থেকে কিন্তু আরেকটা গভর্নমেন্ট আসবে। সেটা আসে, কিন্তু সেখানে যেটা হয় সেটা হলো যে দেয়ার উইল বি পিসফুল চেঞ্জ অফ দ্য গভর্নমেন্ট। এখানে কিন্তু পিসফুল চেঞ্জ থাকবে, এমন হবে না যে আপনি আপনার ওখানে আপনাকে চাপিয়ে দিচ্ছে বা ওখানে আপনার হচ্ছে গিয়ে একটা সরকার ক্ষমতা ছাড়তে চাচ্ছে না, এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে না। আপনি যদি এই ক্ষেত্রে একটা প্রপার ডেমোক্রেটিক কান্ট্রি এক্সাম্পল চান, লেটস টক অ্যাবাউট ইউকে অর ইউএসএ তে দেখেন এত বড় একটা ডেমোক্রেটিক কান্ট্রি, কিন্তু 4 বছর পর পর কিন্তু সেখানে প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছে এবং দেয়ার ইজ এ পিসফুল চেঞ্জ। এমন না যে যিনি ক্ষমতায় থাকে, ফর এক্সাম্পল এখন ট্রাম্প ক্ষমতায় আছে, কিন্তু ট্রাম্প কখনোই বলবে না যে আমি ক্ষমতায় আছি, আমি আর ক্ষমতা ছেড়ে দিতে চাচ্ছি না, এরকম কিন্তু ঘটনা ঘটবে না। তার যখনই টেনিউ শেষ হয়ে যাবে সে সাথে সাথে হচ্ছে গিয়ে আপনার ক্ষমতাটা কিন্তু ছেড়ে তার জনগণের ভোটে নেক্সট যে ইলেক্টেড হবে তার হাতে কিন্তু ক্ষমতাটা হস্তান্তর করে দিবে। এই ঘটনা যে ঘটে, এই চেঞ্জেস গুলো সাধারণত ডেমোক্রেসিতে পসিবল। আপনি বললেন কেন ম্যাডাম ডিক্টেটরশিপে হয় না? না, ডিক্টেটরশিপে দেখেন ডিক্টেটর কিন্তু ক্ষমতা ছাড়তে চায় না। বা মোনার্কিতে যেটা হয়, মোনার্কিতে তো আপনার ওপিনিয়নই থাকে না, সো মোনার্কিতে আপনি আপনার কোনো বলার কিছু নেই যে নেক্সট কে ক্ষমতায় আসবে, নেক্সট যার খুশি সে ক্ষমতায় আসবে, ওই যে রয়্যাল ফ্যামিলি থেকে, সেখান থেকে হচ্ছে গিয়ে ক্ষমতাটা ডিস্ট্রিবিউশন। এই জিনিসগুলো হচ্ছে কি মোনার্কিতে হয়। যেমন আমি কালকে অটোম্যানদের হিস্ট্রিটা নিয়ে পড়ছিলাম, যে অটোম্যান সাম্রাজ্য এত বড় একটা সাম্রাজ্য, উসমানীয় সালতানাত যেটা বাংলায় বলে অটোম্যান যারা, সো 1300 শতক থেকে প্রায় 1800 শতকের মাঝামাঝি পর্যন্ত, 1800 শতকের মাঝে 1800 শতক পর্যন্ত ধরেন তাদের একটা ইনফ্লুয়েন্স ছিল, এবং 600 বছর ধরে একটা আপনার রয়্যাল ফ্যামিলি ক্ষমতায় ছিল। আমি এটা একটু বোঝার চেষ্টা করছিলাম যে তাদের এম্পায়ারটা কত বড় ছিল। তো আমি দেখলাম যে এশিয়া, আফ্রিকা এন্ড ইউরোপের একটা বিস্তৃত অংশ ধরে, ইভেন ইউরোপের ফুল ইউরোপ যেটাকে আমরা বুঝি, সে পুরোটা ইউরোপটা হচ্ছে কি আপনার এই ওসমানীয় সালতানাতের আন্ডারে ছিল। খেয়াল করে দেখলাম যে এই মানে এই এম্পায়ারটা ধ্বংস হয়ে গিয়েছে বিকজ যোগ্য যেটাকে আমরা বলি শাসক, হ্যাঁ, সেটার অভাবে। কারণ একটার পর একটা যখন কিং ক্ষমতায় আসছে, সবাই তো আর আসলে ইকুয়াল পটেনশিয়াল না ক্ষমতা আরোহণ করার জন্য, কিন্তু ওই যে বললাম যে রাজার ছেলে রাজা হবে এরকম একটা ট্র্যাডিশন ছিল, তো সেখান থেকে খুব আনওয়ান্টেড পার্সনও হচ্ছে আপনার ক্ষমতায় আসে। লেটস সে আমি যেমন, আমরা যারা একজনের নাম খুবই কমন, আমরা জানি সুলেমান দি ম্যাগনিফিসেন্ট, তাকে ম্যাগনিফিসেন্ট বলা হয়, তার টাইটেল এটা। অথচ সুলেমানের পরে যোগ্য শাসক হিসেবে তার প্রথম পুত্র এবং তার চতুর্থ পুত্র, এই দুজন ছিল। সেই দুজন ক্ষমতা পায়নি, পেয়েছিল তার তৃতীয় পুত্র ক্ষমতা, সেলিম টু যাকে আমরা বলছি। এবং সেলিম টু এর হিস্ট্রি দেখলে দেখা যায় যে সেলিম টু ইনফ্যাক্ট সে যুদ্ধ করতে অনাগ্রহী ছিলেন, যুদ্ধ করতেই চাইতেন না। এবং মানে সাম্রাজ্য যে বিস্তৃত করতে হবে বা সাম্রাজ্যকে যে আপনার ধরে রাখতে হবে, বিভিন্ন বর্ধিত করতে হবে, এই ধরনের টেন্ডেন্সি তার মধ্যে ছিল। তো সেই ক্ষেত্রে তো আসলে এখানে পিসফুল চেঞ্জেস এর কোনো কথাই আসছে না। নেক্সট কি ইলেক্টেড হবে এখানে আপনার কোনো ওপিনিয়ন আছে? মোনার্কিতে এরকম হয়, আর ডিক্টেটরশিপে তো ডিক্টেটর ক্ষমতায় ছাড়তে চায় না। বাট আন্ডার মোনার্কি there is a fixed under democracy there is a fixed tenure for every government and there is a peaceful change one after another. The seventh positive side of democracy which I like most, that is equality. অর্থাৎ সবাই সমান, সবাইকে ইকুয়ালি ট্রিটেড করা হয়, এই বিষয়টা কিন্তু সবাই বলতে আমি টকিং অ্যাবাউট দ্য সিটিজেন। সো it ensures the equality and liberty for all the people or all the citizen of a nation. So এখন দেখেন যে কোনো একটা ঘটনা ঘটুক, মানে কোনো একটা ওপিনিয়ন আর বিষয় বা একটা আমাদের নেশন ওয়াইড যদি এখন আমাদের কোনো একটা স্পেসিফিক কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, আপনি দেখবেন যে উই অল আর ইকুয়ালি ট্রিটেড। লেটস সে আপনি যদি এখন এয়ারপোর্টে যান, আপনি
আপনি যেভাবে ইমিগ্রেশন একটা লাইনে দাঁড়াবেন, আমাদের ডেমোক্রেসি ওয়াইজ এরকমই হওয়া উচিত। তারপরে হচ্ছে গিয়ে একজন ধরেন যিনি পিএইচডি কমপ্লিট করেছেন ফর এক্সাম্পল একটা সিটিজেন, সেও কিন্তু ইকুয়ালি ট্রিটেড হবে, অর্থাৎ তাকেও সেম একটা ইমিগ্রেশনের লাইনে ওইভাবে কিউ ধরে দেন হচ্ছে গিয়ে কাউন্টারে যেতে হবে, পাসপোর্ট যা যা করতে হয় সেটা করতে হবে। বা আপনি এখন সরকারি হসপিটালে যান, আপনাকে যেভাবে ইকুয়ালি ট্রিট করা হবে, আপনাকে যেভাবে ট্রিট করা হবে। আপনি যদি ধরলাম যে ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তারপরেও কিন্তু আপনাকে ওই সরকারি হসপিটালে একইভাবে ট্রিট করা, সবাইকে সমানভাবে দেখে। এই বিষয়টা ডেমোক্রেসি থাকে প্র্যাকটিস। আচ্ছা, মোর ওবিডিয়েন্স টু দ্য ল, এই একই কথা বলছি, সবকিছু ল অনুযায়ী চলে, আইনের প্রতি শ্রদ্ধাশীল। এডুকেশন বলছে, এটা একটা মজার বিষয়, মনে রাখবেন যে একটা দেশে ডেমোক্রেসি প্র্যাকটিস হলে সে দেশে এডুকেশনটা অনেক ফ্লোরিশ করে। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়, কারণ এই এডুকেশনকে তারা এমফাসাইজ করে এবং তারা এটা মনে করে যে মোর এডুকেটেড সিটিজেন তারা কিন্তু বেশি হচ্ছে গিয়ে দেশের জন্য কাজ করে থাকবে। তো তারা কিন্তু এডুকেটেড সিটিজেনকে চায়, এই কারণে এডুকেশনের এক্সপ্যানশনটা কিন্তু খুব বেশি। খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে এডুকেশনটা সবচেয়ে গ্রো করেছে যখন খুব প্রপার ডেমোক্রেসির প্র্যাকটিস ছিল, যেই সময় খুব প্রপার ডেমোক্রেসির প্র্যাকটিস ছিল। আই এম টকিং অ্যাবাউট দ্য 90s সেঞ্চুরি। সো ওই সময় দেখবেন যে 1991 থেকে আপ টু 2000 ওই সময় বেশ এডুকেশন আমাদের দেশে ডেভেলপ করেছিল। ইনফ্যাক্ট আমি 2010 সালের পর থেকে আমি দেখেছি যখন একটা ভাঙন আসে, এই হ্যান ত্যান, যখনই একটা একটা সরকার খুব লং টাইমের জন্য ক্ষমতায় চলে আসে, তখন তারা মনে করেছে যে আমার আসলে শিক্ষিত জাতি দরকার নেই, এটা হলেই তো আমার এগেনস্টে আসলে রুল করার পার্সন ক্রিয়েট হবে। তো সেই ক্ষেত্রে আমি আসলে চাই না যে এভাবে আসুক। তখন হচ্ছে গিয়ে যেটা হয়েছে, শোয়েব এত লেট করে আপনি জয়েন করলেন কেন? আমি জি, জানেন আমি তো ফার্স্টে জয়েন করছিলাম। আমি দেখলাম আপনি এখন জয়েন করলেন। নো ম্যাম, মানে কি আমার মনে হয় না আমি late হয়েছে, কিন্তু ও আচ্ছা লেট আচ্ছা হয় আচ্ছা, নাই ঠিক ম্যাম আছে ঠিক আমি। আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরি, ঠিক আছে। সো এটা হচ্ছে কি এডুকেশনের বিষয়। এরপরে আসি হচ্ছে কি, ও আচ্ছা, এটা নিয়ে একটা কথা বলিনি। দেখবেন যে আমাদের ফ্যাসিস্ট সরকার যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু এডুকেশন সেক্টর নিয়ে প্রচুর হচ্ছে কি এক্সপেরিমেন্ট করেছে, এবং মাঝখানে কিন্তু বেশ কয়েকটা ব্যাচ আমরা এটা বলি যে এই ব্যাচের এই হয়েছে। আমি সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। এই ঘটনাটা করার কারণটা ছিল কি, যে যখন আপনি বেশি এডুকেটেড হবেন আপনি কিন্তু দেশের নেগেটিভ সাইড গুলো বা এগুলো নিয়ে কথা বলতে শিখবেন, কথা বলতে যাবেন। বাট যখন আপনার এডুকেশন থাকবে না, আপনার কিন্তু সেই আহ মানে গার্ডসটা থাকবে না যে আপনি গভর্নমেন্টের এগেনস্টে কথা বলবেন। তো গভর্নমেন্টের ওয়ানটা কি বলে যে পলিসি ছিল যে এডুকেশন ব্যবস্থাটাকে ধ্বংস করে দেয়। ধ্বংস তো করা যাইতে পারে না, এমন একটা এডুকেশন ব্যবস্থা ক্রিয়েট করা যারা দে উইল বি মোর ওবিডিয়েন্ট টু দ্য গভর্নমেন্ট, মোর স্পেসিফিকলি দ্যাট ফ্যাসিস্ট গভর্নমেন্ট। সো এই জিনিসগুলো কিন্তু তারা চিন্তা করেছিল। এই কারণে কিন্তু এডুকেশন সেক্টরে এত বেশি চেঞ্জ, না হলে চিন্তা করেন এত বেশি হিস্ট্রি পড়ানো হয়েছে, এবং একটা অবশ্যই যার সম্পর্কে হিস্ট্রিটা পড়ানো হচ্ছে তাকে নিয়ে আমার কোনো ডাউট নাই, সে নেশন ফাদার অফ দ্য নেশন, আমি এটা অবশ্যই বলবো। বাট এমন না যে তিনি একা, তার একার কারণে আমাদের দেশে লিবারেশন ওয়ারটা হয়েছে বা আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছি। অনেক মানুষের এখানে ইম্পর্টেন্স ছিল, তাদেরকে নিয়ে কিন্তু আমরা জানি না, কথাই বলা হয় না। তো এই যে এইভাবে একটা এডুকেশন সিস্টেমটাকে এমন করা হয়েছে যে আপনার একটা নির্দিষ্ট গোষ্ঠী, একটা নির্দিষ্ট পার্সনের প্রতি ডিভোটেড হবেন, এবং এডুকেশনটা এমন যে যে এডুকেশন সিস্টেমে আপনি আহ, মানে খুব বড় হতে পারবেন না, ফ্লোরিশ করতে পারবেন না, এরকম একটা এডুকেশন সিস্টেম তৈরি করার চেষ্টা করছিল, যাতে মানে দেশটাকে একটা একটা নির্দিষ্ট দিকে, একটা নির্দিষ্ট পার্টির দিকে নেওয়া যায়। এইটা প্রপার ডেমোক্রেসি প্র্যাকটিস হলে এটা সাধারণত হয় না, তখন এডুকেশনটাকে জোর দেওয়া হয় এবং আমরা চেষ্টা করি যে সিটিজেনদেরকে মানে যেটাকে বলা যায় যে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য যতটুকু এডুকেশন দেওয়া দরকার সেটা আমরা দেওয়ার চেষ্টা করি। স্টেবল গভর্নমেন্ট এখানে যেটা বলছে যে গভর্নমেন্ট খুব সহজে চেঞ্জ হয় না, টেনিউর কমপ্লিট না হওয়া পর্যন্ত পলিটিক্যাল একটা স্টেবিলিটি বজায় থাকে আন্ডার দ্য ডেমোক্রেসি, দিস ইজ কল্ড স্টেবল গভর্নমেন্ট। সেলফ গভর্নমেন্টও একই রকম, অর্থাৎ গভর্নমেন্ট নিজেকে নিজে, অর্থাৎ আমরা যেটাকে বলি যে আমাদের মনে আছে কিনা আমাদের সভরিনিটি যে কথাটা বলেছে, এই সভরিনিটি বা এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ফোর্স থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার যে ক্ষমতার যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আপনার হচ্ছে এই বিষয়টা কিন্তু আপনার খুব সুন্দরভাবে আপনার এই ডেমোক্রেসি থাকলে আমরা সভরিনিটির প্র্যাকটিসটা আমরা এখানে দেখতে পাই, সেটাই এখানে বলছি, সভরিনিটির প্র্যাকটিসটা এখানে হয়।
আচ্ছা, গ্যারান্টি অফ ফ্রিডম এখানে বলছে যে এখানে ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ওয়ান অফ দ্য পজিটিভ সাইড অফ ডেমোক্রেসি ইজ ডেমোক্রেটিক গভর্নমেন্ট গ্যারান্টেড দ্যাট ইউ উইল এনজয় ইউর অল দ্য পলিটিক্যাল অ্যান্ড সিভিল রাইটস। এটাকে বলছে গ্যারান্টি অফ ফ্রিডম, অর্থাৎ আপনার লিবার্টি থাকবে, ফ্রিডম অফ স্পিচ থাকবে, ফ্রিডম অফ মুভমেন্ট থাকবে, ফ্রিডম অফ লাইফ থাকবে, ফ্রিডম অফ সিকিউরিটি থাকবে। এই ধরনের যে বিষয়গুলো এগুলোকে এগুলা গভর্নমেন্ট গ্যারান্টি দেয়। লাস্ট হচ্ছে which is true if there is practice of proper democracy, it means that this democracy against the psychology of power, অর্থাৎ ক্ষমতা ধরে রাখার যে প্রবণতা বা ক্ষমতা অপব্যবহার করার যে বিষয়গুলো, সেটা কিন্তু ডেমোক্রেসিতে বেশি একটা দেখি না। এটা যদি প্রপার ডেমোক্রেসি প্র্যাকটিস হয় তাহলে এই বিষয়গুলো এখানে খুব বেশি প্র্যাকটিস হবে না। আচ্ছা, কারণ এখানে আমি একটু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনাদের আর কি কোনো ভালো দিক মনে হচ্ছে যে যেটা আমরা ডেমোক্রেসিতে দেখে থাকি এর বাহিরে? আর কোনো ভালো দিক কি মনে হচ্ছে যে যেটা আমাদের ডেমোক্রেসিতে আসে, যেটা আমরা দেখতে পাই? আর কি কোনো ভালো দিক হয়? ভালো দিকটা ম্যাম রাজনৈতিক আসার পরে ম্যাম ডেমোক্রেসির মধ্যে যে ভালো ব্যবহারটা যে দেয় মানুষের মন জয় করে রাখে। হ্যাঁ, অনেকটা এটা হতে পারে যে এটা শোয়েব যেটা বললো সেটাকে যদি আমি একটু প্রপারলি এক্সপ্লেন করতে যাই, বিষয়টা কিন্তু অনেকটা এরকম যে ডেমোক্রেসি যদি প্রপারলি প্র্যাকটিস হয়, মানুষের মন জয় করে, মানে আপনার কিন্তু মনে হবে যে আমি এই দেশের সিটিজেন হয়ে আমি গর্বিত, বা আমি এই দেশের সিটিজেন হয়ে আমাকে ভ্যালু দেওয়া হচ্ছে। ওই যে বললাম যে জাতীয়তাবাদ বা প্যাট্রিয়টিজমটা কিন্তু তখন খুব প্র্যাকটিস হতে থাকে ডেমোক্রেসিতে। আর কোনো ভালো দিক মনে হচ্ছে যেটা মনে হচ্ছে যে আমি আলোচনা করিনি বা ডেমোক্রেসিতে আছে? গভর্নমেন্টকে ম্যাডাম ক্রিটিসাইজ করা যায়। এটা একটা ভালো পজিটিভ সাইড। আর কারো কাছে কিছু মনে হচ্ছে? আচ্ছা, এখানে একটু আর একটা জিনিস আমি একটু বলি যেটা আমার কাছে পজিটিভ সাইড মনে হয়েছে, যেটা আমি এখানে আলোচনা করি, এবং এটা বলার রিজনটাও হচ্ছে যদি প্রশ্ন আসে যে ডিসক্রাইব সাম অর ডিসকাস সাম পজিটিভ সাইড অফ ডেমোক্রেসি, আপনি ইজিলি নিজের ভাষায় লিখতে পারবেন। অর্থাৎ এইখানে যে পয়েন্ট গুলো দিয়েছে তা না, এগুলোকে ধরেই লিখতে পারবেন। যেমন আমি একটা বলি, এখন তো ডেমোক্রেসি থেকে এটা এনশিওর করা হচ্ছে না আপনার রাইটসটা আপনি এনজয় করতে হয়। রাইটস আর এনশিওর আন্ডার ডেমোক্রেসি, এইভাবে আমরা বলতে পারি না? দেখেন, ডেমোক্রেসির প্র্যাকটিস থাকলে কিন্তু এটা বলা যায় যে আপনার রাইটস গুলো আপনি পাবেন, আদারওয়াইজ কিন্তু হয় না। এটা হতে পারে। তারপরে আপনার সিকিউরিটিটাকে প্রিজার্ভ করা হয়। ডেমোক্রেটিক কান্ট্রিতে কিন্তু পলিটিক্যাল স্টেবিলিটি থাকে, সো ক্রাইম রেটটা কম হয়। যদি ডেমোক্রেটিক কান্ট্রি হয়, ক্রাইম রেটটা কম হলে সেই জায়গায় কিন্তু আপনার বেশ আপনি একটা স্টেবল গভর্নমেন্ট দেখবেন, এরকম হবে। ওকে, এরপরে যেটা হচ্ছে কি আমরা নেগেটিভ সাইড নিয়ে কথা বলবো। নেগেটিভ সাইড নিয়ে কথা বলে অনেক কথা বলা যায়। আমি মেইনলি তিনটা বিষয়ের উপর ফোকাস করব এবং বলবো যে এই বিষয়গুলোর উপর ফোকাস করে আপনারা হচ্ছে রাইট আপটা লিখবেন, মানে যখন লিখবেন। একটা হচ্ছে করাপশন, সেকেন্ড হচ্ছে গিয়ে চুজ অফ দ্য গভর্নমেন্ট লিডার, এন্ড থার্ড হচ্ছে গিয়ে আপনার ভোটিং পাওয়ার। এটা প্রথমে আসে হচ্ছে করাপশন। মনে রাখবেন, ডেমোক্রেসিতে যদিও বলছে দেয়ার ইজ অ্যাকাউন্টেবিলিটি আন্ডার ডেমোক্রেসি, বাট ইটস রিয়েলি ডিফিকাল্ট টু ফাইন্ড ম্যাম আউট। আপনার কথা তো আটকে আছে। তো নড়িও নেই, কিছু করি নেই, হওয়ার তো কথা না। তোমার নেট সমস্যা হবে। ভাই তাহলে তোমার নেট না সমস্যা। ম্যাম, হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার কথা ক্লিয়ার ক্লিয়ার। আছে। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম যে করাপশনের বিষয়টা, যেটা আমরা বলছি যে ইয়েস, আন্ডার ডেমোক্রেসি দ্য গভর্নমেন্ট ইজ অ্যাকাউন্টেবল টুয়ার্ডস দ্য সিটিজেন, বাট দ্য থিং ইজ, এখন ধরেন আপনার এলাকায় আপনি জানেন ভূমি অফিসে দুর্নীতি হচ্ছে। তো ভূমি অফিসে যে দুর্নীতিটা হচ্ছে, এই দুর্নীতিটা আপনি কি বলতে পারবেন স্পেসিফিক অমুক পার্সন দুর্নীতি করছে, তার এগেনস্টে যদি আপনি মানে ভয়েস রেইজ করেন, সেটা নিয়ে কোন মিনিস্ট্রিতে যাবেন, কার কাছে বলবেন, কিভাবে তার হচ্ছে গিয়ে পানিশমেন্ট হবে, এই জিনিসগুলো ফাইন্ড আউট করা খুব ডিফিকাল্ট। মানে বিষয়টা বুঝতে পারছেন কিনা? আমরা করাপশনটা বুঝতে পারি, কিন্তু কেউ একজন করাপ্টেড হলে তার এগেনস্টে আমি কিভাবে আসলে অ্যাকশন নিব, সেই জায়গাগুলো
গুলো আমাদের কাছে ক্লিয়ার না, বা যে সেই সুযোগগুলো খুবই কম থাকে। সো দ্যাট যেটা হয় যে মেনি পিপল বিকাম কারাপ্টেড আন্ডার ডেমোক্রেসি, এবং ফর গভর্নমেন্ট অফিসিয়াল ইটস বিকাম ভেরি ইজিয়ার টু বিকাম কারাপ্টেড। কারণ আপনি দেখতে পাবেন যে আপনার আশেপাশে সবাই কারাপ্টেড। আপনি গভর্নমেন্ট অফিসিয়ালে যে দেখবেন যে যদি আপনি কারোর সাথে ওইভাবে কথা হয় বা একটু ফ্রি হন, দেখবেন যে এই কথাটাই বলবে যে সবাই তো কারাপ্টেড, আমি একা ভালো হয়ে কি করবো। এবং আমার তো আমি যে কারাপ্টেড এটা নিয়ে তো মানে প্রুফ করার কিছু নাই, মানে প্রমাণ করতে পারবে না কেউ, এবং আমার এগেনস্টে যে কেউ অ্যাকশন নেবে সে নেওয়ার জায়গাটা তো সুযোগটা তো কম, কিন্তু ক্ষমতা অনেকের হাতে থাকে। এই কারণে এটা বলে এইভাবে সরকারি এটা বলে যে ওপেনস অ্যান অপরচুনিটি ফর কারাপ্ট অফিসিয়াল, মানে একটা অপরচুনিটির মতো ক্রিয়েট করে। দেখেন আমরা সবাই জানি যে প্রাইভেট সেক্টরে কিন্তু পাবলিক সেক্টরের থেকে স্যালারি বেশি, কিন্তু বাংলাদেশে দেখবেন যে একটা বৃহৎ সংখ্যক স্টুডেন্ট তারা চায় যে গভর্নমেন্ট অফিসিয়াল হতে। কারণ কি? কারণ শুনবেন যে অনেক সুযোগ সুবিধা বেশি। কিসের সুযোগ সুবিধা? আমি তো কোনো সুযোগ সুবিধা দেখি না। আমি শুধু বলবো যে পকেটে মানে ইলিগাল মানি ঢোকার টেন্ডেন্সিটা অনেক বেশি, তো তারা এইটা এনজয় করতে চায়, এই কারণে তারা কারাপ্টেড হতে চায়। আমি এর বাহিরে আর কোনো রিজন দেখি না। তো এগুলো হচ্ছে একটা বিষয়। সেকেন্ড হচ্ছে গিয়ে, এবার আসেন, ডেমোক্রেসিতে আমরা যতই বলি না কেন, ডেমোক্রেসি ইটস এ কাইন্ড অফ চয়েস। এবং আমরা যখনই লিডার চয়েস করতে যাই, খেয়াল করে দেখবেন যে ডেমোক্রেসিতে আমরা রং লিডার চুজ। এটার রিজনটা একটু বলে নিই। এটা হচ্ছে গিয়ে দেখা যায় যে ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো কান্ট্রিতে ডেমোক্রেসি প্র্যাকটিস, এবং এই কারণেই কিন্তু সক্রেটিস বলেন, প্লেটো বলেন, ওরা এগুলা নিয়ে ভবিষ্যৎবাণী করছিল। ওরা বলেছিল যে ডেমোক্রেসিতে একজন কারেক্ট লিডারকে আমরা পাওয়াটা খুব সহজ হবে না। এটা একটা এক্সাম্পল দিচ্ছি। গত যে জাতীয় সংসদ নির্বাচনটা হয়েছে, যেইভাবেই হোক না কেন, একপাক্ষিক নির্বাচন হোক, গত 3টা যে সংসদ নির্বাচন হয়েছে, আপনারা তো বিভিন্ন জন বিভিন্ন এলাকা থেকে বিলং করেন। ইভেন আমরা ঢাকায় একটা জায়গায় থেকে, আমাদের হোম ডিস্ট্রিক্ট আছে, কোন এলাকার যিনি পার্লামেন্ট মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন তিনি কি পিএইচডি হোল্ডার ছিলেন? একটু দেখেন তো, ডক্টরেট করা। আপনি নিজে গ্রাজুয়েট হয়ে যাচ্ছেন, মানে আপনি দেশের ফার্স্ট ক্লাস সিটিজেন, গ্রাজুয়েশনের পরে আপনাকে বলা হবে। অথচ একটু আস্ক করেন তো নিজেকে, নিজের এলাকার যে এমপি সে কি গ্রাজুয়েট ছিল? আমি তো অনেক উপরে চলে গেছি, পোস্ট গ্রাজুয়েট ছিল। মোস্ট অফ দ্য কেসেস দেখবেন যে এই এমপি নারা, মোস্ট অফ দ্য কেসেস তাদের মানে শিক্ষাগত যোগ্যতাই কোশ্চেনেবল, আমরা জানিই না যে সে কি করেছে। আমাদের এমপি ছিল ম্যাম। আচ্ছা, আপনাদের একজন বললেন, আমার ক্লাস এখন 23 জন আছে, 23 জনের মধ্যে একজন বললেন তার এলাকার এমপি গ্রাজুয়েট। আমার এলাকার এমপি ছিল না। ইনফ্যাক্ট আমি যে এলাকায় ছিলাম, এখনো যে এলাকায় আছি, ইভেন আমার গ্রামে, আমার হোম ডিস্ট্রিক্ট যেখানে, 3টা জায়গা বললাম, হ্যাঁ 3টা জায়গা চেঞ্জ হয়েছে, এবং আমি ইলেকশনে ডিউটি পালন করেছি 2বার। হ্যাঁ, তো এই মোট 5টা জায়গা, 5টা এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি, এই 5টা এমপি আমি দেখেছি 2 টার্মে একজনও শিক্ষাগত যোগ্যতা, মানে আমার এলাকার, আমি আগে যে এলাকায় ছিলাম সেই এলাকার এমপি ছিল হচ্ছে গিয়ে কাইন্ড অফ ওই যে ইয়া করতে পারে, স্বাক্ষর জ্ঞান সম যেটা সেটা। আমি এখন যে এলাকায় আছি এই এলাকার এমপি হচ্ছে ভূমিদস্যু, মানে তারও সে ক্লাস 5 কমপ্লিট করেছে কিনা এটাও জানা যায় না। আমার গ্রামে যে এমপি সেও স্কুল গোয়িং না, অথচ সে আমার এলাকার এমপি। এবং আমার এলাকার গ্রামের, স্পেশালি গ্রামের কথা আমি বলতে চাই, ওখানে যে ডেভেলপমেন্ট তার উপরে নির্ভর করে। আচ্ছা, এখন আসেন ডেমোক্রেসিতে কি হয়। ডেমোক্রেসিতে হচ্ছে ভোটিংটাকে একটা চয়েস হিসেবে দেখা। চিন্তা করেন তো, আপনি একটা মানুষকে ইলেক্টেড করবেন, সেটার জন্য আপনার একটা নির্দিষ্ট নলেজ দরকার আছে না, যে কি কি যোগ্যতা থাকলে একজনকে আমি আমার এলাকার, আমার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি লেজিসলেচারে পাঠাবো, এটা তো আমাদের বোঝা উচিত। অথচ ডেমোক্রেসিতে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয় যে কারণে একজন মাস্টার্স পাস পিপল, মানে যে এমএসসি বিএসসি কমপ্লিট, মানে একদম হাইয়েস্ট ডিগ্রিটা বাংলাদেশে কমপ্লিট করেছে, তার ভোটেরও যেই ইম্পর্টেন্স, ইনফ্যাক্ট আপনি ধরেন একজন রিক্সা পুলার বা আপনার বাসার হেল্পিং হ্যান্ড, আমি ছোট করে বলছিলাম, জাস্ট তাদের শিক্ষাগত যোগ্যতাটা বুঝেছি, তারও ভোটের পাওয়ারটা কিন্তু সেম। সো একটা রিক্সা পুলার, তাকে 200 টাকা দিলেই, 200 টাকা কেন, 20 টাকা দিলেই যদি বলা হয় যে আপনি এই মার্কাতে ভোট দেন, সে দিয়ে দিবে। সো সেই মানুষের ভোটিংটাও পাওয়ার যায়, আপনার ভোটিং পাওয়ারও তা। তো এইভাবে যদি সবাইকে আমি সমান ভোটিং পাওয়ার দিয়ে দেই, তাহলে কি আসলেই মানে যেটাকে বলা যায় যে
তাহলে কি আসলে একটা ভালো লিডার আমরা এইভাবে চুজ করতে পারবো? একটা দেশের যদি ম্যাক্সিমাম পিপল নাই জানে যে যোগ্য শাসকের যোগ্যতা কি হতে পারে, বা ভোটিংটা যোগ্য শাসক কেন আমার যোগ্য শাসককে ভোট দেওয়া উচিত, এই বিষয়গুলো আমি বুঝি না, না বুঝে আমি আমার মতো করে একজনকে আমি ভোট দিয়ে দিচ্ছি, তাহলে তো সে সেই দেশে আমি একটা ভালো শাসক পাওয়ার আমি আশাই করতে পারি না। তো বাংলাদেশে আসলে এই বিষয়গুলো খুব বেশি ঘটে থাকে। তো এই কারণে আমরা এটাকে বলি যে আমরা যখনই গভর্নমেন্ট লিডার চুজ করতে যাই, স্পেশালি ইন ডেমোক্রেসি, ইট কামস রং চয়েস, আমরা একদম রং চয়েসটা করে থাকি। যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। আপনি যদি একটু আপনার এলাকাতে খোঁজ নিয়ে দেখেন, দেখবেন যে যখন ইলেকশন হয়েছিল ওখানে অবশ্যই ধরেন গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট বা শিক্ষিত একজন কিন্তু ইলেকশনে দাঁড়িয়েছিল, কিন্তু আপনি তাকে ভোট দেন নাই, কারণ সেটা নির্দিষ্ট মার্কার অধিকারী ছিল না, বা সে তার ক্যাম্পেইন ওইভাবে হয়তো ছিল না, সে হয়তো মানে সৎ যোগ্য প্রার্থী ছিল, বাট তার ক্যাম্পেইনে সেভাবে ছিল না, আর তার ওইভাবে টাকা পয়সা নেই, তো সে এইভাবে ক্যাম্পেইন করতে পারেনি। কিন্তু আপনি ঠিকই তাকে ভোট করেছেন যে যিনি হচ্ছেন যে একটা স্পেসিফিক মার্কা বিলং করছে, স্পেসিফিক টিম বিলং করছে, হয়তো তার শিক্ষাগত যোগ্যতা নাই, হয়তো তার ক্যারেক্টার ভালো না, বা সে অ্যাজ এ হিউম্যান ভালো না, আপনি তাকে ভোট দিচ্ছেন। এই ঘটনাগুলো ডেমোক্রেসিতে রিপিটেডলি হয়, কিন্তু এই ঘটনাটাকে আমরা বলি যে we made wrong choices under the democracy, especially in government data. লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলছে সেটা হচ্ছে ইট মেক্স ভোটিং অ্যাজ এ পার্সোনাল চয়েস। হ্যাঁ, এইটাই ওই যে এই সেকেন্ড পয়েন্টটা পড়াতে যে এটা বলছিলাম বারবার যে ডেমোক্রেসিতে যেটা হয় যে একটা 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 মিনিমাম এলিজিবিলিটি থাকে, যে আপনার এইজ, লাইক ফর এক্সাম্পল 18 ইয়ার্স হলে বা 15 ইয়ার্স হলে বা 16 ইয়ার্স হলে আপনি ভোট দিতে পারেন। বাট কথা হচ্ছে কি, ভোটিং ইজ এ কাইন্ড অফ স্কিল। আপনাকে ভোট দেওয়াটা বোঝা উচিত, ভোটটা কাকে কখন কোথায় কিভাবে দিতে হবে, সেই জিনিসটা বোঝা যায়। মজার বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ ইনফ্যাক্ট জানে না ব্যালট পেপার কিভাবে ভাঁজ করতে হয়। ব্যালট পেপার কিন্তু রং ওয়েতে ভাঁজ করা হলে সেটার ভোটটা কাউন্ট হবে। তো যেখানে একটা ফার্স্ট ক্লাস সিটিজেন, তারও ভোটিং পাওয়ার যা, একজন একদম যিনি হচ্ছেন গিয়ে কখনো স্টাডি করে নাই তার ভোটিং পাওয়ারটাও তা। সেই ক্ষেত্রে আসলে ভোটিংটাকে যখন আমরা এইভাবে এত ম্যাস পিপলের মধ্যে দিয়ে দিই, তখন অবশ্যই এটা আহ, মানে আমার যেটা হয় যে সেক্ষেত্রে আসলে আমরা পজিটিভ কোনো ফিডব্যাক পাওয়ার আশাটা আমরা এখানে আসলে খুবই কম করি। এরপরে যেটা বলে সেটা হচ্ছে কি, ইট ফেভার্স দ্য মেজরিটি। অবশ্যই ডেমোক্রেসিতে এই ঘটনাটা ঘটে। যেই রাজনৈতিক দল ক্ষমতায় আসে বা যাদের ভোটে, যে মেজরিটি পিপলের ভোটে একটা কেউ ক্ষমতা আরোহণ করে আন্ডার ডেমোক্রেসি, তাদের প্রতি ডিভোটেড থাকে একজন একজন রুলার আন্ডার দ্য ডেমোক্রেসি। এটা আপনারা নিশ্চয়ই গত সরকারের ক্ষমতায় খুব বেশি দেখেছেন। তো সবাই তখন আমরা সহ সভাপতি হয়ে গেছি, সবাই ফেসবুকের ইনফোতে দেখবেন সহ সভাপতি অফ ড্যাশ টিম। সো এই জিনিসটা কেন হয়েছে, বিকজ আমরা জানতাম যে ওই টিমের যদি একটা ট্যাগ আমাদের থাকে তাহলে আমরা একটা থাকবো, ফেভারে দেয়, এটার এগেনস্ট মাইনর হয়ে গেলে আমরা কিন্তু টিকতে পারবো না। তো এই যে মেজরিটি পিপলকে যে মানে পজিটিভলি দেখে, এটাকে বলছে যে ফেভার্স টু দ্য মেজরিটি পিপল। তো এইগুলো হচ্ছে কি আমাদের পজিটিভ সাইড। এছাড়া ডেমোক্রেসি, সরি নেগেটিভ সাইড, এছাড়া ডেমোক্রেসির নেগেটিভ সাইড যদি আমি বলে থাকি, it opens the door for dictatorship, or it opens the door for uh, কি বলবো ফ্যাসিজম, ইফ দেয়ার ইজ নট স্ট্রং অপোজিশন। এরকম একটা সিচুয়েশন আমাদের দেশে ফ্যাসিস্ট সরকার তৈরি হওয়ার আর একটা রিজন ছিল হচ্ছে যে স্ট্রং অপোজিশন ছিল না গত সরকারের ক্ষমতায়। সেই কারণে কিন্তু খুব ইজিলি আপনার হচ্ছে একটা রং পিপল সে কিন্তু ক্ষমতায় চলে আসছিল, এবং সেটা লং টাইমের জন্য ক্ষমতায় ছিল। এক টার্ম ক্ষমতায় থাকলে কিন্তু সে এতটা বেশি রুল করতে পারতো না, যেটা দেশে ঘটেছিল। তো এই যে ঘটনাগুলো কিন্তু আপনার হচ্ছে গিয়ে আমরা ডেমোক্রেসিতে খুব বেশি দেখি। তারপরে যেটা হয় যে যে সরকার ক্ষমতায় থাকে, স্পেশালি লোয়ার ডেভেলপিং কান্ট্রিতে, সেক্ষেত্রে যে সরকার ক্ষমতায় থাকে তাদের যেহেতু তারা জানে যেটা একটা নির্দিষ্ট টার্মের পরে তাদেরকে পলিটিক্যাল পাওয়ারটা চেঞ্জ হবে, তখন তাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে কিভাবে এই টেনিওরের ভিতরে ম্যাক্সিমাম ফাইন্যান্সিয়াল বেনিফিটস গুলো গেইন করে ফেলে। এই জিনিসগুলো হয়। তারপর ডেমোক্রেটিক কান্ট্রিতে যেটা হয় যে আমরা যেটাকে বলি মেনি পার্টি রুল। হ্যাঁ, অর্থাৎ অনেক বেশি মানে অনেক বেশি আপনার যেটা বহুদলীয় যে ক্ষমতায়ন, যেটা বা বহুদলীয়
যে শাসন ব্যবস্থা যেটা, সেটা আমরা খুব কম দেখতে পাই। এই জিনিসটা আমরা ডেমোক্রেসিতে হয় না। দেখবেন যে প্রত্যেকটা দেশে, যেই সব দেশে ইভেন পারফেক্ট ডেমোক্রেসির প্র্যাকটিস আছে, সেই দেশে দেখবেন যে দুইটা দল আছে। ইনফ্যাক্ট ইফ ইউ টক অ্যাবাউট ইউএসএ, দেখবেন ইউএসএ তেও কিন্তু দুইটা স্ট্রং স্ট্রিম আছে পলিটিক্যাল, একটা রিপাবলিক আর একটাকে আমরা বলছি ডেমোক্রেসি। বাংলাদেশেও সেম, ইন্ডিয়াতে দেখেন সেম। তো যে যে দেশে ডেমোক্রেসির প্র্যাকটিস আছে, যে বহুদলীয় শাসন, যেটা কথা একাধিক পলিটিক্যাল পার্টি থাকবে, তারা খুব স্ট্রং উইং থাকবে, এই জিনিসগুলো কিন্তু হয় না। সিস্টেমটাই এমন করে ফেলেছে যে মানে আমি বলবো যে টু পার্টি ল, এই টাইপস এর হচ্ছে কি একটা সিচুয়েশন থাকে। তো এই জিনিসগুলো আমরা অনেক কথা বলতে পারি, দিস আর সাম নেগেটিভ পার্ট। বাট একই রকম বলবো যে ডেমোক্রেসির ক্ষেত্রেও একই বিষয়। ইফ ইউ ওয়ান্ট, আপনারা চাইলে নেগেটিভ সাইডটাকেও আমরা এখানে হচ্ছে ইয়া করতে পারি। আচ্ছা, এখন আমি হচ্ছে একটা অ্যাটেন্ডেন্স নিব। ইন দ্য মিন টাইম একটা কাজ দিব আপনাদের, একটা কোশ্চেন লেখেন খাতায়, এবং আমি এটা এখনই চেক করবো। একটা কোশ্চেন লেখেন সবাই। সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম। একটা জি ম্যাম। কোশ্চেন লেখেন। লেখেন যে তাহলে আমরা তো ডেমোক্রেসি পড়ে ফেললাম, বুঝলাম যে গণতন্ত্র কি। তাহলে আপনার মনে হচ্ছে না যে তাহলে ম্যাডাম ডেমোক্রেসিতে, আমরা তো ডেমোক্রেসি সবচেয়ে সাপোর্ট করি, তাহলে ডেমোক্রেসিতে যে মেম্বার অফ পার্লামেন্ট হবে, অর্থাৎ যে আমার যে রিপ্রেজেন্টেটিভ হবে, তার একটা বিশেষ কিছু ক্রাইটেরিয়া থাকা উচিত না? মানে কিছু বিশেষ বৈশিষ্ট্য হলে তাকে আমরা মেম্বার অফ পার্লামেন্ট হওয়া উচিত। একদম বাংলায় লিখতে পারবেন চাইলে এটা এখন। তো একটা কোশ্চেন লেখেন। লেখেন, হোয়াট ডু ইউ থিঙ্ক, what do you think, what do you think, লিখেছি? জি what ম্যাম। do জি you ম্যাম। think, জি ম্যাম। what should be the criteria, what do you think, what should be the criteria to be a member of parliament of Bangladesh? What do you think, what should be the criteria to be a member of parliament of Bangladesh? আবার বলছি, what do you think, what should be the criteria to be a member of parliament of Bangladesh? আমি বলছি আপনার মতে তাহলে মেম্বার অফ পার্লামেন্ট মানে এমপি হতে হলে কি কি যোগ্যতা থাকা উচিত? প্লিজ চ্যাট জিপিটি করবেন না, নিজেকে আস্ক করেন আপনার কাছে কি মনে হয় যে একটা এমপি হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা উচিত। এমপি তো বুঝি, মেম্বার অফ পার্লামেন্ট যে, বাংলায় লেখার দরকার হবে। ধরেন ফর এক্সাম্পল, আপনার কাছে মনে হলো এমপি হওয়ার জন্য তার 5 ফুট 10 ইঞ্চি লম্বা হইতে পারতে, সেটাও লিখতে পারে ফর এক্সাম্পল। মানে আপনার কাছেই জানতে চাচ্ছে আপনার মতে অ্যাজ এ সিটিজেন হোয়াট শুড বি দ্য ক্রাইটেরিয়া টু বি এ মেম্বার অফ পার্লামেন্ট, কি কি হওয়া উচিত ক্রাইটেরিয়া। একটু লেখেন, আমি একটু সবার কাছে আসবো, এবং লিখবেন এটা। যাকে যাকে বলবো তিনি এই খাতার ছবি তুলে আমাদের যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে ছবিটা দিবেন। ইন দ্য মিন টাইম একটু অ্যাটেন্ডেন্সটা, আমি অ্যাটেন্ডেন্স অলরেডি একবার নিয়েছি, নিয়েছি বলতে বুঝেছি কাউন্ট করে ফেলেছি, জাস্ট ওটাই দেখাবো আপনার ক্লাস। ম্যাম এখন এই কোশ্চেন কি লিখবো? হ্যাঁ, এখন এই কোশ্চেনটা লিখবেন, খাতায় লিখেন, পয়েন্ট গুলো লিখলেই হবে। যে ইসাকের মনে হয়েছে যে যিনি মেম্বার অফ পার্লামেন্ট হবে 5 feet 10 inch লম্বা হয়ে যাবে, সেটাই আপনি লিখতে পারেন চাইলে। জাস্ট লিখবেন যে আপনার মতে মেম্বার অফ পার্লামেন্ট মানে এমপি হওয়ার যোগ্যতা কি কি হতে পারে। আমি একটু ওপিনিয়ন গুলো জানতে চাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনিও তো দেশের নাগরিক। আচ্ছা, আমি একটু বলি। শহীদ অ্যাবসেন্ট, জিহাদুল হাসান রেদওয়ান প্রেজেন্ট, নুসরাত জাহান ইভা, নুসরাত জাহান ইভা, সুলতান প্রেজেন্ট, জাবিদ হাসান, ম্যাম আমি আছি ম্যাম, জাহিদুল হাসান। জাহিদুল হাসান আছেন? জি ম্যাম। আচ্ছা, নুসরাত জাহান ইভা অ্যাবসেন্ট ছিলেন। আচ্ছা, জাবিদ হাসান, সালাউদ্দিন শিবলি, আঞ্জেল প্রেজেন্ট ছিলেন, নিশান মিয়া প্রেজেন্ট, তুহিন প্রেজেন্ট আছেন, জি হাসিবুল ম্যাম হাসান আছি। তুহিন, লামিয়া জি প্রেজেন্ট, বাদশা, জর্জ আকাশ কর্মকার, আহমেদ ইফতিখার, আহমেদ ইফতিখার, মারিয়া হাসান,
Yes, ma'am. মাহিন আশা আশা প্রেজেন্ট, চৈতি ভৌমিক। ম্যাম, আমি পলক বলছিলাম। আমার তো ম্যাম একদিনও এই পর্যন্ত ক্লাস মিস হয় নাই। একদিন অবশ্য আপনি অ্যাবসেন্ট দিছিলেন, পরে বলছিলেন যে টাইম মতো আসলে ওই প্রেজেন্ট দিবেন। অ্যাবসেন্টে মনে হয় কাউন্ট হয়ে আছে, ওইটা আমি অ্যাডজাস্ট করি না, কারণ আপনি বেশ কিছু ক্লাস ফুল লেট করে আসতেন, আধা ঘন্টা 40 মিনিট পরে আসেন। আচ্ছা, একটু ক্রস চেক করি, দেখেন তো। আমার মনে হচ্ছে দুই একটা মিসিং হয়ে গেছে, কারণ ক্লাস আমি 23 জনকে দেখেছি, 19 জন তো হওয়ার কথা না। শহীদ নাই, রিদওয়ান আছে, নুসরাত ম্যাম জাহান। আমার একটা অ্যাবসেন্ট দেখাচ্ছে ম্যাম, আমার তো প্রত্যেক ক্লাসে তো আমি অ্যাটেন্ড। আচ্ছা, যাদের একটা করে অ্যাবসেন্ট আছে, এটা আমি রিজনটা জানি। লেট এন্ট্রি এন্ড হ্যান ত্যান এরকম একটা বিষয় আছে, আমি ওটা দেখে দিয়ে দেবো। এটা একটা অ্যাবসেন্ট যাদের, এটা 0 হয়ে যাবে। তানজিল বলছেন না? আমি এটা জি দেখাচ্ছি ম্যাম। আপনাদের, আমি এটা আপনাদের দেখাতে পারি। আচ্ছা, সালাউদ্দিন শিবলি কাছে আছেন? জাবিদ? ইয়েস ম্যাম। জাবিদ কি প্রেজেন্ট? সরি সরি ম্যাম। জাবিদ হাসান কি প্রেজেন্ট? না, নো মাহিনকে ম্যাম। দিয়েছি। আর এখানে অ্যাবসেন্ট কে? আচ্ছা, ইফতিখার আছে, আহমেদ ইফতিখার। শহীদ ইরফান আছে, ঠিক আছে, ঠিকই আছে। আচ্ছা, আপনারা এটা লিখতে থাকেন যে এমপি হওয়ার জন্য আপনার কাছে কি মনে হয়, হোয়াট শুড বি দ্য ক্রাইটেরিয়া টু বি, এরকম টাইপের দু একটা কোশ্চেন একটু বলে দিই, পরীক্ষায় থাকবে। যেটা হচ্ছে ইনস্ট্যান্ট আপনাকে চিন্তা করে লিখতে হবে, এবং এটাতে লিখতেও পারবেন। মানে এমন না যে এমন কোনো কোশ্চেন দিব যেটা পারবেন না, ধরেন বলবো না যে রাইট ডাউন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ধরেন জীবনে শুনেনি নাই, এরকম কিছু বলবো না। যেমন এরকম দিতে পারি যে হোয়াট শুড বি দ্য ক্রাইটেরিয়া টু বি এ মেম্বার অফ পার্লামেন্ট ইন বাংলাদেশ, বা এরকম একটা প্রশ্ন করতে পারি। হোয়াট ডু ইউ থিঙ্ক হু উইল বি দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ? আপনি আপনার মতো লিখবেন, আপনি লিখতে পারেন আমিও মনে করি যে আমি প্রেসিডেন্ট হবো, বা আপনি এরকম লিখতে, আমি এরকম প্রশ্ন দিতে পারি যে হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট শুড বি দ্য বেসিক ক্রাইটেরিয়া টু বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। আপনি লিখলেন যে বাংলাদেশের যে নেক্সট প্রাইম মিনিস্টার হোল্ডার, বলতেই পারে। আচ্ছা, আমি একটু দেখাই দিই, যাদের একদিন হচ্ছে গিয়ে absent আছে, এটা আমি একটা কাউন্ট আমি দেখেছি, কয়েকটা কোর্সে আমার এরকম হয়েছে। ওই রেজিস্ট্রেশনে এক পিস হয়ে যাওয়ার কারণে অনেক সময় এটা হয়। এই টেক্সটাইল, এটাই দেখাই, ক্লাসে আসেন যেহেতু এটা একটু দেখাই দিই। তানজিল দেখতে চাইলেন, হ্যাঁ? সেই ক্লাসে কেন অ্যাবসেন্ট দেখাচ্ছে, এটা কোন ক্লাসের অ্যাবসেন্ট? 9 তারিখ, না একদিন কি ম্যাম আমি অ্যাবসেন্ট? তো, না ম্যাম আমার তো 100% থাকার কথা। স্যাটারডে জি ম্যাম, ক্লাস 9 তারিখ ক্লাস করেছি তো ম্যাম, এই যে আমার আমার হাতে নোট আছে ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ওটা, এই যে এরকম হলে আমি এই ক্ষেত্রে ক্রস চেক করবো। আর এটা স্পেশালি এটা হয় হচ্ছে প্রথম দিকের ক্লাসগুলোর ক্ষেত্রে, হ্যাঁ, যে এই ক্লাসগুলো হয়তো কোনো কারণে মিস গেছে, সেটা হচ্ছে কেন গেছে আমি ওটা হয়তো দেখিনি। তো ওয়ারিড হওয়ার কিছু নেই, এগুলা অ্যাটেন্ডেন্স পেয়ে যাবে। আচ্ছা, এখন একটু জানতে চাই, আমি যাকে বলবো তিনি অ্যান্সার করবেন। প্রথমে হচ্ছে তাসফিয়া আনজুম আশা, ক্লাসে আছেন? ইয়েস আপনি ম্যাম। বলেন, আপনি বলেন যে আপনার মতে এমপি হওয়ার জন্য, বাংলাদেশে এমপি হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা উচিত? ম্যাম, ফার্স্ট অফ অল হাইলি এডুকেটেড একজন পার্সন হওয়া উচিত, কারণ আমরা পাস্টে দেখছি যে মিনিমাম এডুকেটেড লোকজন ছিল না। এরপরে বাংলাদেশের জিওগ্রাফি এন্ড ল নিয়ে নলেজ থাকা উচিত। আচ্ছা, একজন ল এই পয়েন্টটা অ্যাবাইডিং কিন্তু সিটিজেন ভালো হওয়া লেগেছে উচিত। আমার কাছে, এই পয়েন্টটা কিন্তু ভালো লেগেছে যে বাংলাদেশের ল এবং জিওগ্রাফিক যে, জিওগ্রাফি। যেটা নিয়ে, এটা নিয়ে আলোচনা, মানে এটা নিয়ে যদি আইডিয়া থাকে সেক্ষেত্রে এমপি হওয়াটা তার জন্য একটা একটা বেসিক ক্রাইটেরিয়া। আচ্ছা, মাহিন বলেন, আপনার মতে কি কি যোগ্যতা থাকা উচিত একজন এমপির? ম্যাম আমি, হুম, মাহিন, বাহ কি সুন্দর, আপনার ম্যাম পিছিয়ে গ্রিন ইউনিভার্সিটি দেখা যাচ্ছে।
আচ্ছা আমাদের ম্যাম পুরাতন প্রথমত ক্যাম্পাসটা। ম্যাম বাংলাদেশের নাগরিক হতে হবে। আচ্ছা তারপর হচ্ছে ন্যূনতম বয়স 25 মানে হইতে হবে আর কি। আপনি কি এটা তারপর আবার হচ্ছে চ্যাট জিপিটি দেখে বলেছেন নাকি নিজে নিজে বলতেছেন? ম্যাম নিজের থেকেই এই মাত্র লিখতেছিলামই। আমি আচ্ছা তো আচ্ছা। ভাবি না আপনি আমাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা তারপরে আর কি মনে হয় আর কি হওয়া উচিত? আর আমার মনে হয় ম্যাম মানে এলাকা ভিত্তিক মানে একটু মানে ফেমাস বা একটু পরিচয় থাকা উচিত এমন কিছু, বা জনসমর্থন থাকা উচিত, এটা একটা বা মানে ভালো যে কথা বলছেন। জনপ্রিয়তা আর কি, কাইন্ড অফ আর কি। দুইজনই একই কথা আনছেন। এটা আমার মাথায় এটা কখনো ছিল না। একটা যেমন আপনারা বলেছেন যে যে এলাকার এমপি হবে সেই এলাকা সম্পর্কে আইডিয়া থাকা উচিত বা জিওগ্রাফিক্যাল একটা নলেজ জি থাকা ম্যাম, উচিত। এমনই কিছু একটা। আচ্ছা নিশান মিয়া, জি ম্যাম। আপনার মতে কি একটা একটা দেশ একটা এলাকার এমপি হতে গেলে মেম্বার অফ ম্যাম পার্লামেন্ট যাকে বলছি তার কি কি যোগ্যতা থাকা উচিত? ম্যাম আমি যেগুলো লিখছি সেগুলো বলতেছি। এডুকেশন লিখছি ম্যাম, এক্সপিরিয়েন্স অফ পলিটিক্স, অনেস্টি, অ্যাবিলিটি টু টেক রাইট ডিসিশন। আর একটা ম্যাম ইংরেজিতে লিখে নাই, এটা হচ্ছে আহ টাকার উপরে লোভটা যাতে না থাকে এমন কিছু একটা লিখতে চাইছিলাম। আচ্ছা, মানে কি বলা যায় যে অনেস্ট পার্সন ইয়েস ম্যাম। এরকম হতে হবে। আচ্ছা এডুকেশন বলতে আপনি কত শিক্ষাগত যোগ্যতা কতটুকু যাচ্ছেন? ম্যাম মিনিমাম গ্রাজুয়েশন কমপ্লিট করা। গ্রাজুয়েট চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, সুন্দর বলেছেন। এটা কিন্তু একটা হতে পারে এইটা কিন্তু আমাদের এবার যে আচ্ছা বাই দ্য ওয়ে প্রশ্ন এমনি করছিলেন, এবার যে যে সংস্কার হচ্ছে না এখানে কিন্তু বলা হয়েছিল যে এমপি হওয়ার জন্য কি কি যোগ্যতা চান একটা দলের কাছে চেয়েছিল। সেক্ষেত্রে এনসিপি হচ্ছে গিয়ে প্রস্তাব দিয়েছিল যে মিনিমাম গ্রাজুয়েট হতে হবে, যে এমপি হবে বা এমপি ইলেকশনে দাঁড়াবে তাকে মিনিমাম গ্রাজুয়েট হতে হবে। বাট বাকি আমাদের যে পলিটিক্যাল পার্টি গুলো আছে মেইন স্ট্রিমের যারা জানেন তারা কেউ এটাতে রাজি হয়নি। জি ম্যাম, দেখেছিলাম। এটা থেকে তারা কেউ রাজি হয়নি। আচ্ছা এরপরে চলে যাই কার কাছে যাব, রহমতুল্লাহ বলেন। রহমতুল্লাহ আছেন? জি ম্যাম। আচ্ছা বলেন আপনার মতে কি 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 যোগ্যতা থাকা উচিত একটা এমপির? ম্যাম আমি এগুলো লিখছি যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে, দেন ইথিক্যাল বা গুড ক্যারেক্টারিস্টিক্স হতে হবে, দেন প্রপার নলেজ অ্যাবাউট পলিটিক্স, মানে পলিটিক্স প্রপার জ্ঞান থাকতে হবে ম্যাম, এগুলাই। বাদশাহ ফাহাদ, আপনার মতে কি কি যোগ্যতা থাকা উচিত একজন এমপির? ম্যাম, আমার কাছে যেটা মনে হয় হচ্ছে একটা মানে যিনি হবে মানে তার মধ্যে ওই নেতৃত্বের গুণাবলীটা থাকতে হবে। আর হচ্ছে নেতৃত্বের গুণ। হ্যাঁ যে ম্যাম উনি একজন মানে এই মানে যে কাজটা ধরবে ওইটা পারবে মানে সব বুঝাইতে পারে। আর হচ্ছে ম্যাম তার কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না এরকম। এটা খুব সুন্দর বলেছেন। এটা কিন্তু আমরা আমরা আমাদের সংস্কার প্রস্তাবে আনতেই পারি, হ্যাঁ, যে জি যিনি এমপি হবেন তার এগেনস্টে কোনো ক্রিমিনাল এভিডেন্স থাকবে না। ক্রিমিনাল জি এভিডেন্স বলতে বোঝাচ্ছে যে তার জি এগেনস্টে কোনো জিডি বা মামলা এই ধরনের কিছু থাকবে না বা কিন্তু সে কোনো শাস্তি পাবে না। বাংলাদেশে কিন্তু ক্রিমিনাল এভিডেন্স থাকলেও এমপি হতে পারে যদি না তার এগেনস্টে মানে ইয়া হয়ে যায়, মানে রায় হয়ে যায়, তাহলে কিন্তু এমপি হতে পারে না, আদারওয়াইজ হতে পারে না। এখানে কিন্তু তারিকের এগেনস্টে যা মামলা আছে সব উইথড্র করা হচ্ছে, কারণ ওটা থাকলে সে আর এমপি হতে পারত না, ইলেকশন করতে পারত না। এই জিনিসটা যদি আমরা আনি যে কোনো ক্রিমিনাল এভিডেন্সই থাকবে না, একবার এভিডেন্স আসা মানে সে যোগ্য, তাহলে কিন্তু এটা বেশ ভালো একটা কাজে দিবে। আচ্ছা আর কার কাছে জানতে চাই, রিদওয়ান বলেন। মামি। না রিদওয়ান তো দুজন আছেন। আচ্ছা আপনি বলেন তারপরে রিদওয়ানও বলবে। রিদওয়ান হোসেন আপনি, আর তারপরে হচ্ছে রিদওয়ান আলম। আমি দেখেছি ম্যাম, ওয়েল ম্যানার্ড, হুম। ওয়েল স্পিকার, at least graduated, good communicator, know about Bangladesh, leadership skill, good debater. আচ্ছা গুড কমিউনিকেটর বলতে আপনি কি বুঝিয়েছেন এখানে? গুড কমিউনিকেটর বলতে ম্যাম যেন বাংলাদেশের সর্বস্তরের মানুষের সাথে সে কথা বলতে পারে, কমিউনিকেটর করতে পারে। কারণ যে একজন এমপি হইলে মানুষের সবার সাথে কথা বলতে পারতে হবে।
যে একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে একদম একটা বাইরের দেশের মানে ফরেন কারোর সাথে কথা বলবো, মানে সবার সাথে যেন সে কথা বলতে পারে। ওকে, খুব সুন্দর বলেছেন। আচ্ছা, রেদওয়ান আলম। ম্যাম, তার ম্যাম মানে দুই দেশে বসবাস করা যাবে না, যেমন ম্যাম বাংলাদেশেও থাকতেছে বা বাইরের দেশেও থাকতেছে, এমন টাইপ এমপি আর কি। তাহলে ম্যাম ওই তো আর কি বুঝবে না যে এই দেশে আর কি প্রবলেমটা কি হচ্ছে। তবে ম্যাম মানে ওকে রেজিস্টার্ড ভোটার হইতে হবে এই দেশের। এটা খুব সুন্দর কিন্তু, যে এমপি হতে গেলে আমরা কিন্তু একটা রুল মানে করতেই পারি, যে এমপি হতে গেলে সে যে টেনিউর এমপি থাকবে সেইটা দেশের বাইরে যেতে পারবে না, অর্থাৎ অন্য কোথাও যে অবস্থান করতে পারবে না, বা প্রয়োজনীয় অবস্থান করতে একটা টাইম দিয়ে দেয়, যে ধরেন 5 দিনের বেশি অবস্থান করতে পারবে না, বা 7 দিনের বেশি অবস্থান করতে পারবে না, এরকম একটা করে দিলে দেখা যায় যে এবং এলাকায় অবস্থান করতে হবে। ধরেন যে পিরোজপুরের এমপি, সে পিরোজপুরেই থাকতে হবে। পিরোজপুরের বাইরে যদি 7 দিনের বেশি থাকে, তার ধরেন তার বাতিল, এমপিশিপ বাতিল, এরকম করে দেওয়া উচিত। এরকম যদি করা হয় না, চিন্তা করেন দেশে কি উন্নয়ন হবে। কারণ যে এমপি, ধরেন আপনার যদি এলাকায় থাকে, তাহলে জি সে ম্যাম চাবে না আসলে যে এলাকায় হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটি থাকুক, এলাকায় হচ্ছে গিয়ে স্কুল কলেজ থাকুক, অসুস্থ হলে ডক্টর, তাহলে ভালো ডক্টর থাকুক, মেডিকেল সার্ভিস ভালো থাকুক। এটা কিন্তু সুন্দর সুন্দর এই যে, তো এরকম ইনস্ট্যান্ট লিখতে হতে পারে। একটা কোশ্চেন আপনাদের ফাইনালেও থাকতে পারে, ইউনিভার্সিটিতেও থাকতে পারে, যে যেখানে আমি আস্ক করবো যে আপনার মতামত কি। হ্যাঁ, এমপি হওয়ার জন্য কি যোগ্যতা থাকা উচিত, বা প্রেসিডেন্ট হওয়ার জন্য কি যোগ্যতা থাকা উচিত, প্রাইম মিনিস্টার হওয়ার জন্য কি যোগ্যতা, এইখানে মনে ম্যাম রাখতে হবে। এই বলেন। কোশ্চেনটা কত মার্কের হইতে পারে? 5, 4 মাস। মানে আচ্ছা, এটা পুরোটাই আপনি আপনার মতো করে লিখতে পারবেন, এটা মেমোরাইজ করার কিছু নাই। এবং এটা দিলে আপনি আপনার মন মতো লিখবেন, যে আপনার মতে এমপি হতে গেলে কি হওয়া যোগ্যতা থাকা। যেমন আমাকে যদি বলে যে প্রাইম মিনিস্টার হওয়ার জন্য, আমার কিছু মনের মধ্যে কিছু আছে, যেন এগুলা এগুলা আমি যাব। তো এরকম আপনি আপনার পয়েন্ট গুলো দিয়ে দিবেন, জাস্ট আপনার ওপিনিয়নটা যদি ঠিকঠাক মতো হয়, কনসেপ্টটা ঠিক থাকে, তাহলে মার্কস পাবেন। কনসেপ্ট ঠিক থাকা বলতে বোঝাচ্ছে এখন আপনি বলেন তাকে এলিয়েন হইতে হবে, এরকম তো হইতে পারে না। হ্যাঁ, তো যদি ঠিকঠাক মতো লিখেন, তাহলেই হচ্ছে গিয়ে আপনি আহ এই ধরনের কোশ্চেনে মার্কস পাবেন। তবে এবার যেহেতু আমরা ডেমোক্রেসি সম্পর্কে পড়েছি, আহ গণতন্ত্র নিয়ে পড়াতে গেলে তখন সেখানে হচ্ছে গিয়ে আমাদের এই জিনিসগুলো আসতে হয়, যেটাকে বলে হচ্ছে গিয়ে আপনার understanding regarding the democracy or part of the democracy. So MP, মানে পার্লামেন্টারি সিস্টেমে যারা হচ্ছে হেড অফ দ্য গভর্নমেন্ট হয়, লাইক প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট। আমাদের দেশে যেহেতু পার্লামেন্টারি সিস্টেম, প্রেসিডেন্ট, দেন মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, তাদের কতটা কি হওয়া উচিত, এই ব্যাপারে আপনার ওপিনিয়ন অনেক ক্ষেত্রেই চাওয়া হয়। তো এই জন্যই আমি চাচ্ছিলাম যে এটা সম্পর্কে তার আন্ডারস্ট্যান্ডিং কি একটু ডেভেলপ করা। এটা আমাদের ক্লাসে আজকে আমরা আলোচনা করি। এই কথাগুলোই যদি আপনি পরীক্ষায় লিখে দেন, তাহলেই আপনার অ্যান্সার হয়ে যাবে, এটাই বলতে চাচ্ছি। এটার জন্য মেমোরাইজ করার বা কিছু করার নেই, কিন্তু এরকম কিছু আসলে ইনস্ট্যান্ট লিখে দিবেন। আর অবশ্যই একটু নামগুলো মনে রাখবেন। ধরেন এখন হেড অফ দ্য গভর্নমেন্ট কে, ধরেন আমি এরকমও প্রশ্ন করতে পারি, হু ওয়াজ দ্য লাস্ট মেম্বার অফ পার্লামেন্ট ফ্রম ইয়োর এরিয়া, তো তার নামটা লিখে দিলেন। এখন আপনি বললেন আই ডোন্ট নো হিজ নেম, তাহলে তো আর মার্কস দেওয়া যাবে না। অ্যাটলিস্ট নামটা মনে রাখবেন। তারপর ধরেন বললেন যে হু ওয়াজ দ্য লাস্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ বা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, তো সেক্ষেত্রে তাদের নামটা লিখে দিবেন। হ্যাঁ, এখানে স্পেলিং মিস্টেক হলে এটা ফ্যাক্টর না। শেখ হাসিনার একদম সেই বানানটা উনি যেভাবে রাখেন ওইভাবে লিখতে হবে তা না, লিখতে পারলেই হলো। কিন্তু একদম লিখলেন যে নরেন্দ্র মোদী, তাহলে কিন্তু হলো না। তো ওইটাই বলছিলাম যে ইয়াটা ঠিক থাকতে হবে। আচ্ছা, এখন টাইটেল হচ্ছে স্ট্রাকচার, লিখে নেন স্ট্রাকচার ম্যাম অফ। আজকেই করতে হবে ম্যাম। আচ্ছা না, আজকে যাবো না, আমি দেখাই দিব যে আমরা নেক্সট ক্লাসে কি পড়বো। এটাই আমাদের লাস্ট টপিক, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ লোকাল গভর্নমেন্ট ইন বাংলাদেশ। হ্যাঁ, স্ট্রাকচার অফ লোকাল গভর্নমেন্ট, এটা পুরোপুরি আমি অনলাইন থেকে পড়াবো। এটা আমাদের বইয়ে যেটা আছে সেটা হচ্ছে, আমাদের যে রেফারেন্সটা আমরা ফলো করছি সেটাই, সেখানে যেটা ঝামেলা সেটা হচ্ছে ওটা ইন্ডিয়ার লোকাল গভর্নমেন্ট স্ট্রাকচার নিয়ে বলা। এই কারণে আমরা হচ্ছে গিয়ে এটা অনলাইন থেকে পড়ি। মোস্টলি আমি উইকিপিডিয়া থেকে পড়াই এই যে লোকাল কারণ কি গভর্নমেন্ট ম্যাম ইন। বই হ্যাঁ বলেন। কারণ কি ম্যাম উইকিপিডিয়া। বই তো অনেক আগে থেকে শুরু হয়েছে, যে সেই জন্য যে ইন্ডিয়ার সাথে জয়েন হয়ে গেছে, বাংলাদেশ হ্যাঁ দেখা যায় বা না, না, কারণ কি বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাম টেক্সট ছিল তো। ম্যাম 3টে কোশ্চেন। 3টা কোশ্চেন বুঝি নাই।
সিটিতে 15 মার্কসের কোশ্চেন থাকবে, 15টাকে আমি 10-এ কনভার্ট করে দেবো। মানে এই যে ম্যাম ওই যে আপনি ডেমোক্রেসি, ক্যারেক্টারিস্টিক, ক্লাসিফিকেশন আর ডেফিনিশন, ও এই হ্যাঁ তিনটার হ্যাঁ পরে হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, সিটিতে সেটা হচ্ছে ডেমোক্রেসির হচ্ছে পজিটিভ নেগেটিভ সাইডটা নিয়ে আসবেন। আজকে যা যেগুলা যেগুলা পড়াচ্ছি এগুলা কোনোটাই সিটিতে থাকবে না, রাত পর্যন্ত যা যা পড়িয়েছে এগুলা সিটিতে থাকবে। ম্যাম জি ম্যাম 13টা পয়েন্ট দিতে নিল, 13টা পয়েন্ট থেকে 5-6টা পয়েন্ট লিখলে হবে না? হ্যাঁ হ্যাঁ, 13টা পয়েন্ট আমি যেটা দেখিয়েছি এটা থেকে আমি বলেই দিচ্ছিলাম যে 5টা পয়েন্ট মনে রাখলেই হবে ভালোভাবে। যেমন নেগেটিভ সাইড থেকে কয়টা পয়েন্ট দেবো? আচ্ছা, নেগেটিভ সাইডে আমি বলবো যে নেগেটিভ সাইডে অ্যাটলিস্ট 3টা কি পয়েন্ট আনতে, ওই যে বলতেছিলাম যে কারাপশন, রং চয়েস অফ লিডার, আর ইয়া হচ্ছে গিয়ে ওই যে একটা জানি কি, ভোটিং ইজ বিকাম পার্সোনাল চয়েস, ভোটিংটা স্কিল না, এরকম পার্সোনালি যাকে ভাল লাগে তাকে ভোট দিয়ে দিলাম, এই যে এরকম ঘটনাগুলো ঘটে। আচ্ছা, স্ট্রাকচার অফ লোকাল গভর্নমেন্টে যদি আমি একটু বুঝাই বলি, এটা বাংলাদেশের আমরা ছবিটা দেখতে পাচ্ছি। এবং আরো যদি বলতে চাই, সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন যে বাংলাদেশে যখন আমি লোকাল এরিয়াতে যাই, আপনি আপনার গ্রামে যদি যান দেখবেন, গ্রামে গেলে আমরা চেয়ারম্যান নামে একটা পার্সন চিনি না, যাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করি, জি ম্যাম, বা মেম্বারকে নির্বাচিত করি চেয়ারম্যান জি ম্যাম। মেম্বার। আবার দেখবেন ভাইস চেয়ারম্যানকে নির্বাচিত করি, আবার দেখবেন একটা মহিলা চেয়ারম্যানও বলে আসে, আবার সংরক্ষিত আসনে একজন মহিলা প্রার্থী নির্বাচিত হয় এমপি ইলেকশনের মাধ্যমে, যেটা আপনার আমার ভোটে আসে। তো বাংলাদেশে যেটা হয়েছে যে বাংলাদেশে যদি আমরা গভর্নমেন্ট স্ট্রাকচারটাকে দেখি, আমরা মনে করি যে সেন্ট্রাল গভর্নমেন্টে হচ্ছে, আমি ছবিটাতে আসলাম, আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে সেন্ট্রাল গভর্নমেন্টে, এটা কোনো দরকারই নেই ছবিটা, সেন্ট্রাল গভর্নমেন্ট আমি এটাতেই দেখি রিসার্চ সেন্ট্রাল গভর্নমেন্টে আমরা যেটা দেখি যে প্রাইম মিনিস্টার থাকে, প্রাইম মিনিস্টার আন্ডারে হচ্ছে মিনিস্ট্রি থাকে অনেকগুলো, মানে মন্ত্রী পরিষদের পরে মেম্বার অফ পার্লামেন্ট থাকে, শেষ। কিন্তু আমরা যদি আবার লোকাল স্ট্রাকচার দেখি, সেখানে আমরা দেখবো যে সিটি কর্পোরেশন এলাকা যেখানে, সেখানে আমরা মেয়র ইলেক্টেড, ওয়ার্ড কমিশনার ইলেক্টেড করি। এখন আবার সিটি কর্পোরেশনের বাহিরে পৌরসভা বলে বা মিউনিসিপাল, আমরা যেটাকে বলি মিউনিসিপ্যালিটি, যেমন আমরা ঢাকায় ঢাকা সিটি কর্পোরেশনের আন্ডারে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আন্ডারে, বাট আমরা আমাদের যেখানে রূপগঞ্জ, এটা যে একটা মিউনিসিপ্যালিটি, এটাকে আপনারা জানেন পৌরসভা বাংলায় যেটাকে বলছে, সেই পৌরসভা জিনিসটা কি, ম্যাম পৌরসভায়। আরেকটা কথা, হ্যাঁ বলেন বলেন মাহিন, দিব। ম্যাম 60 মার্কসটা মানে বলছিলেন দিবেন আর কি, 60 মার্কস 60 মার্কস। আপনাদের তো যেহেতু সিটির মার্কস আছে, প্রেজেন্টেশনের মার্কস আছে, এখন শুধু সেকেন্ড সিটি আর ক্লাস অ্যাটেন্ডেন্স আর ক্লাস অ্যাক্টিভিটির মার্কস অ্যাডজাস্ট করে, এটা ফাইনালের আগে অবশ্যই আমি 60% মার্কস দেব, আপনাদের ক্লাসের ওকে ম্যাম, নোটস দিয়ে দেব। ঠিক আছে ম্যাম। 6% মার্কস ডিসপ্লে করবো ফাইনালের আগে। আমার আরো একটা কোর্স আছে বিজনেস, ম্যাম কথাটা বোঝা যায় না ম্যাম। বলেছি আপনাদের যে 60% মার্কস এর কথা বলছেন, এটা আমি ডিসক্লোজ করবো, আপনাদের মার্কস রেডি, সবই রেডি করা আছে। হুম। আচ্ছা, শামীম ওসমান যার এলাকার এমপি ছিলেন, আচ্ছা হ্যাঁ সে লিখতেই পারেন। আমি যদি এরকম প্রশ্ন করি হু ইজ দ্য লাস্ট মেম্বার অফ পার্লামেন্ট ইন ইয়ার এরিয়া, আপনি লিখবেন তার নাম, যেটা আপনি জানেন তাই লিখে দিবেন, এখানে কোনো সমস্যা না। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এলাকা ভিত্তিক যে রাজনৈতিক যে মানে গভর্নমেন্ট যে সিস্টেম, সেটা একরকম, আবার আমরা কান্ট্রি ওয়াইড যদি দেখি সেটা আর এক রকম। ওই জন্য আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে প্রাইম মিনিস্টারও আছে, তেমনি গ্রামে গেলে আমরা চেয়ারপারসন কেও দেখি যার কিনা ক্ষমতা সবচেয়ে বেশি, চেয়ারম্যান। আবার আমি যদি একটা মিউনিসিপালে চলে আসি, সেখানে ওখানে বলি তাকে আমরা বলি মিউনিসিপাল মেয়র, এখন তার নাম হয়েছে, মানে পৌরসভার মেয়র বলা হয়। আবার সিটি কর্পোরেশনে যে নির্বাচিত হয় তাকে আমরা সিটি কর্পোরেশনের মেয়র বলি। এই যে দুইজনের মধ্যে পার্থক্য কি, বা এলাকার আমরা যাকে ইলেক্টেড হচ্ছে আমরা তাকে বলছি মেম্বার, আবার হচ্ছে গিয়ে যিনি হচ্ছেন গিয়ে এলাকার এমপি তাকে আমরা বলছি মেম্বার অফ পার্লামেন্ট। তো দুজনের মধ্যে ডিফারেন্সটা কি? আবার এমপি কেও আপনি ভোট দিচ্ছেন, মেম্বার কেও আপনি ভোট দিচ্ছেন। আবার গ্রামে কি কেউ কি যে উপজেলা পরিষদ, তারপরে হচ্ছে জেলা পরিষদ, তারপরে হচ্ছে গ্রাম্য সালিশ, এগুলো সম্পর্কে কি জানেন? এরকম কিন্তু কিছু নাম আছে, হ্যাঁ।
এই যে জেলা পরিষদ কিভাবে গঠিত হয়, উপজেলা পরিষদ কিভাবে গঠিত হয়, সিটি কর্পোরেশনের ভাগগুলো কি, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এটাই আমরা বলছিলাম যে দিস ইজ দ্য স্ট্রাকচার অফ লোকাল গভর্নমেন্ট। তো সেই জায়গাটাতে আমরা নেক্সট ক্লাস থেকে একটা ক্লাসই লাগবে, এটা খুব কঠিন কিছু না, স্ট্রাকচারটা বোঝাটাই বিষয় যে কিভাবে এখানে আলাদা হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো। So, আমাদের এই একটা টপিকে বাকি আছে কম্পারেটিভ এর। এইবারে যে কোশ্চেনটা হয়েছে ফাইনাল, আপাতত কোশ্চেন সাবমিট করা শেষ। তো দুই একটা টপিক ছিল, মোটামুটি ম্যাক্সিমাম টপিক আর তার কনসেপ্টুয়াল মোটামুটি আইডিয়া থেকে লিখতে পারবে, সে সেভাবে আনসার দিলেও আমি কিন্তু কনসেপ্টুয়াল অ্যান্সারে মার্ক। ঠিক আছে ম্যাম তাহলে। এটা রেকর্ডিংটা কি ম্যাম আজকে দিয়ে দিবেন না? হ্যাঁ, রেকর্ডিং আছে। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো। সামনের ক্লাসে আমাদের সিটি, তো ক্লাসে চেষ্টা করবেন যে অন টাইমে চলেছে, ইনশাল্লাহ আমি নিবো। একটু কোনোভাবে ক্যান্সেল করবো না বা রিশিডিউল করবো। ঠিক আছে সবাই, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু ওই আলাইকুম আমি সিটি আপনার প্রেজেন্টেশনটা দিতে পারি না কি, আমি আসছিলাম ভার্সিটিতে